আমরা যে অনলাইন আইডিই ইউজ করি প্রোগ্রামিং করার জন্য সেটার নাম কি রেপল আইটি। তার ওয়েব অ্যাড্রেস হচ্ছে repl.it। বাই দিস টাইম আপনারা এটাতে ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার কথা। রেপল আইটিতে গিয়ে নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, নিজের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও প্রোগ্রামিং করা যায়, বাট তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। দেন তুমি যখনই কোড করবা তুমি কি করবা, নিউ রেপল নিবা, নতুন রেপল নিয়ে কোড স্টার্ট করবা। তোমার সবগুলো রেপল এইভাবে লিস্টেড থাকবে। আজকের কোড করার জন্য আমি অ্যাকাউন্টে ঢুকছি, এই যে আমার লগ ইন করা আছে, অ্যাকাউন্টে ঢুকছি, আমি নিউ রেপল নিলাম। কোন ল্যাঙ্গুয়েজে আমরা কোডিং করতে চাই, আমরা সি ল্যাঙ্গুয়েজে কোডিং করতে চাই, আমি সার্চ করতে পারি, অথবা আমি সি ল্যাঙ্গুয়েজের রেপল আগে ক্রিয়েট করছিলাম, এই জন্য ফেভারিটসের মধ্যে সি দেওয়া আছে, তার নিচে HTML। সো আমি সি সিলেক্ট করলাম, আমি নাম দিব। তোমাদের অ্যাসাইনমেন্ট কি কি ছিল? একটা ছিল অ্যাভারেজ অফ 3। আচ্ছা, তোমাদেরকে 3 দেখাবো না, আমি 2 দেখাবো। যারা 3-তে আটকাইছো সেখান থেকে লজিক নিয়ে নিজেরা 3 করবা। অ্যাভারেজ অফ 2 ইন্টিজার্স। আমি এটা আমি খুব তাড়াতাড়ি করব, বিকজ মোস্ট অফ দ্য পিপল আপনারা করে ফেলছেন এই অ্যাসাইনমেন্টটা, অ্যান্ড আই এম হ্যাপি যে অনেকে এটা ঠিক মতো করতে পারছেন। ওকে, নাও আমরা এখানে গেলাম, এখানে যা যা আছে সেটা ধরেই আমরা লিখতে পারি, বাট আমি নিজের থেকে আবার সব কিছু লিখতেছি সো দ্যাট আমরা এই লেখার প্র্যাকটিসটাতে আসি। প্রথমে আমরা কি ইনক্লুড করব, একটা হেডার ফাইল ইনক্লুড করব, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে stdio.h। প্লিজ ডোন্ট রাইট স্টুডিও এইচ, নট দ্যাট। এটার স্পেলিংটা হবে stdio.h, 5 লেটার ডট এইচ এর আগে। এটা একটা হেডার ফাইল যেটার মধ্যে ইনপুট আউটপুট ফাংশনগুলা, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনগুলো এই হেডার ফাইলের মধ্যে স্টোর থাকে। হ্যাঁ, তারপরে আমরা একটা মেইন ফাংশন নিলাম। মেইন ফাংশনের আমি কোনো আর্গুমেন্টও নিচ্ছি না, রিটার্ন টাইপও এখন লিখতেছি না। দ্যাট মিনস অনেকে অনেক জায়গায় দেখবা যে এখানে ইন্ট মেইন লেখা, ব্র্যাকেটে ভয়েড লেখা, এই জিনিসগুলো আমি এখন কিছু করতেছি না। উইল লার্ন অল দোজ লেটার অন। আমি জাস্ট মেইন ফাংশন নিয়ে স্টার্ট করলাম। তারপরে একটা কোড লেখার সময় আমরা কি করি, মেইন ফাংশন নেওয়ার পরে সিতে অবশ্যই একটা মেইন ফাংশন থাকতে হয়। সিতে মেইন ফাংশনটা নেওয়ার পরে আমরা কি করলাম, মেইন ফাংশনের আন্ডারে যা কোড করব সবটুকু একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। সো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, স্টার্টিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। যা কোড করব এখানে ভেতরেই করব। ফিউচারে তুমি আরো শিখবা যে বাইরেও এখানে লেখা যাবে, নিচেও, মানে এই মেইন ফাংশনের পরেও আরো নিজে ফাংশন বানানো যাবে, অনেক কিছু করা যাবে, বাট নট রাইট নাও। সো মেইনের পরে আমরা মেইন ফাংশনের যা কোড করব এই কার্লি ব্রেসেসের মধ্যে। দেন এখন আমাদের করার কথা কি, আমাদের করার কাজ হচ্ছে অ্যাভারেজ অফ 2 ইন্টিজার্স। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তুমি দুইটা পূর্ণ সংখ্যার কি করবা, গড় বের করবা। দ্যাটস দ্য প্রোগ্রাম দ্যাট উই ওয়ান্ট টু। এখন আগের দিন আমরা শিখছিলাম যে কমেন্ট কিভাবে লিখতে হয়। কমেন্ট লেখার সিনট্যাক্স কয়েক রকম আছে, আমরা একটা দেখেছিলাম, সেটা কি, যে ফরওয়ার্ড স্ল্যাশ দিব এবং এস্টারিস্ক দিব। এস্টারিস্ককে আমরা জেনারেলি কি বলি, স্টার বলি। হ্যাঁ, ইউজুয়াল কমন ল্যাঙ্গুয়েজে এস্টারিস্ক এবং স্টার, দ্যাট ইজ আই এম সরি কি বললাম, ফরওয়ার্ড স্ল্যাশ এবং এস্টারিস্ক, দ্যাট ইজ ফরওয়ার্ড স্ল্যাশ এবং স্টার তুমি দিবা, দিয়ে তুমি যা খুশি এখানে লিখবা। আমি লিখলাম দিস ইজ আ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ টু ইন্টিজার্স। তাহলে আমি যে কমেন্ট লাইনটা লিখলাম এই কমেন্ট লাইনটাকে আমি ক্লোজ করতে হবে। আমরা এক লাইনের বা 2 লাইনের কমেন্ট লেখার জন্য যে সিনট্যাক্স সেটা শিখছি। কমেন্টের স্টার্টিং সিনট্যাক্স আমি দেখলাম যে ফরওয়ার্ড স্ল্যাশ এবং এস্টারিস্ক। এস্টারিস্ক বা স্টার কোথায় পাওয়া যায়, শিফটে চাপ দিয়ে 8-এ চাপ দিলে কিবোর্ডে শিফট 8, তখন তুমি স্টার বা এস্টারিস্কটা দিতে পারবা। ক্লোজিং সিনট্যাক্স কি কমেন্টের, সেম, তুমি এস্টারিস্ক দাও, আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ দাও, কমেন্ট ক্লোজ হয়ে গেছে। তার মানে জাস্ট এইটুকু সবুজ করে দেখাচ্ছে, পরেরটুকু কিন্তু সবুজ করে দেখাচ্ছে না। সো এই কমেন্ট লাইনটুকু কি কাজে ব্যবহার হয়, এই কমেন্ট লাইনটুকুর কাজ হচ্ছে তুমি নিজে 40 দিন পরে 50 দিন পরে আবার যদি এই কোডটা এসে খুলে দেখো, তাহলে এই কমেন্টটা পড়ে তুমি বুঝতে পারবা যে কি কারণে এই প্রোগ্রামটা তুমি বানাইছিলে। বা মাঝখানে প্রোগ্রাম যদি অনেক বড় হয়, মাঝখানে তুমি আরো 2টা 4টা কমেন্ট বসাবা,
যেই কমেন্টগুলোতে তুমি লিখে রাখবা যে এই অংশটার কাজ এটা, এইভাবে আমি লজিকটা প্ল্যানিং করছি। কমেন্টে এই জিনিসগুলো লিখে রাখলে তুমি 1 বছর পরে 6 মাস পরে এসে কোডটা তুমি নিজে যদি আবার পড়তে চাও তখন তুমি বুঝতে পারবা ও তখন আমি ওইভাবে চিন্তা করে এই লজিক চিন্তা করে এই কোডটা লিখছিলাম। বা অন্য কেউ যদি ডিবাগিং করতে চায় বা তোমার কোড পড়তে চায়, তোমার টিম মেম্বার, হ্যাঁ, তখন ডিবাগিং মানে এরর যেগুলো আছে, ভুল যেগুলো আছে সেগুলো সলভ করা। অন্য কেউ তোমার কোড পড়তে গেলে সে কমেন্টগুলো দেখে দেখে সে বুঝতে পারবে কোন লজিক দিয়ে কি চিন্তা করে করে তুমি প্রতিটা সেকশন বানাইছো, কোনটা কি মিন করে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কমেন্টগুলা কোড হিসাবে রান হয় না। প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয় এবং কম্পাইলিং হয় তখন এই যে কমেন্ট লাইনগুলো এইগুলাকে কম্পাইলার ইগনোর করে যায়, এগুলো কোনো কোড না। এগুলা কম্পাইলার বুঝতে পারে যে এগুলা হচ্ছে কমেন্ট, যেগুলার রেফারেন্সের জন্য রাখা হয়েছে, হিউম্যান রেফারেন্সের জন্য, এগুলা কোনো লাইন অফ কোড না। অলরাইট, নেক্সট আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ অফ টু ইন্টিজার্স। তাহলে আমরা মনে মনে চিন্তা করি এখন থেকে এতদিন আমি গত ক্লাসগুলোতে তোমাদেরকে আচ্ছা, ফোনের ইউআরএল কিভাবে সেভ করে? মানে এটা কিভাবে সেভ করব, শেয়ার করব কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো, আহ, লিংক কিভাবে কপি করব? উপরে দেখো, উপরে যে লিঙ্কটা আছে, তুমি আমার ব্রাউজার উইন্ডোর উপরে যে লিঙ্কটা আছে সেটা দেখতেছো, আমি মার্ক করছি। এই লিঙ্কটা যদি তুমি কপি করে দিয়ে দাও কাউকে, তাহলে সে তোমার কোড পড়তে পারবে, এখানে যা লিখছো সেই কোড পড়তে পারবে। আর যদি তুমি এই পাশে যে ডট রান যে লিঙ্কটা দেওয়া আছে, এইখানে ডট রান, হ্যাঁ, এই লিঙ্কটা যদি কাউকে দাও তাহলে সে তোমার কোডের প্রোগ্রামের এক্সিকিউটেবল ভার্সনটা পাবে। দ্যাট ইজ তুমি সে কোড দেখতে পারবে না, কিন্তু সে প্রোগ্রামটার সাথে ইন্টারাক্ট করতে পারবে আর কি। সফটওয়্যার মানুষ বানাইলে সফটওয়্যারের সাথে যেভাবে ইন্টারাক্ট করা যায় সেটা করতে পারবে। সামনে গেলে তুমি আরো বুঝতে পারবা। দুই জাতের লিঙ্ক শেয়ার করা যায়, একটা হচ্ছে কোড লিঙ্ক, সেটা হচ্ছে ব্রাউজারের উপরে যেটা আছে সেটা, আর হচ্ছে এক্সিকিউটেবল লিঙ্ক হচ্ছে ডান পাশে কনসোলের মধ্যে যে লিঙ্কটা আছে সেটা। তুমি শেয়ার করবা সব সময়, আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে শেয়ার করবা সব সময় কোডের লিংক, দ্যাট ইজ ব্রাউজার উইন্ডোর উপরে যে লিংকটা আছে, ইউ উইল শেয়ার দ্যাট। ওকে, আজকের পর থেকে আচ্ছা, আজকের থেকে আমরা যখন কোনো একটা কোর্স স্টার্ট করব, এতদিন আমি এই কথাটা ইন্ট্রোডিউস করি নাই আপনাদের সাথে, বাট উই আর গোনা ডু দিস ফ্রম নাও অন। আমরা শুরুতে একটু চিন্তা করব যে আমরা এই যে প্রোগ্রামটা করব, এই প্রোগ্রামটার পেছনে লজিক কি, কি কি স্টেপ হইতে পারে, কিভাবে আমি আগাইতে পারি। যেমন আমি চিন্তা করছি দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে চাই, এবং সংখ্যা দুইটা কি এক্স্যাক্টলি প্রোগ্রামের টাইটেলে বলে দেওয়া আছে। সংখ্যা দুইটা কি হবে, ইন্টিজার হইতে হবে, দ্যাট ইজ পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে যদি আমি মনে মনে চিন্তা করি যে আচ্ছা কয় স্টেপে এই প্রোগ্রামটা করা যায়, তোমরাও নিজেদেরকে একটু আনমিউট করতে পারো, আমার সাথে আপনারা পার্টিসিপেট করতে পারেন। ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? ফার্স্ট স্টেপ হওয়া উচিত, আমি তোমাদেরকে একটা হিন্ট দেই, সেকেন্ড স্টেপ কেউ বলতে পারো কিনা বইলো। ফার্স্ট স্টেপ হওয়া উচিত যে ইউজারের কাছ থেকে কি করা, দুইটা সংখ্যা ইনপুট হিসাবে নেওয়া। তারপরে আমাদের কি কাজ করতে হবে, আমরা মনে মনে চিন্তা করতেছি, ব্রেন স্টর্মিং, যে স্টেপস কি কি হওয়া উচিত। তাহলে স্যার সেকেন্ড স্টেপ স্যার আমরা ওই দুটো সংখ্যা যোগ করব এবং হচ্ছে 2 দিয়ে ভাগ করব, তাহলে গড়টা বের হবে। গুড, এটা আমরা সেকেন্ড স্টেপ করতে পারি। থার্ড স্টেপ কি করতে পারি, এনিওয়ান এলস, এনি আইডিয়া? স্যার এটা আমরা শো করব স্যার প্রিন্টএফ এর মাধ্যমে, ইউজারকে দেখাবো স্যার হিসাব বাকি নিকাশ বাকি করার পর। সবাই নিশ্চুপ, তার মানে বাকি সবাই কি আহ, বাকি সবাই একটু চিন্তা করো। তোমরা যদি চিন্তা করে এই ব্যাপারগুলো ধরতে কষ্ট হয় তাহলে আমাকে বললো, আমি আর একটু স্লো যাব ইফ নিডেড। আদারওয়াইজ স্পিক আপ, কি মনে করতেছো না মনে করতেছো। ওকে, থ্যাংক ইউ জারিফ। সো দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। ইয়েস, এটা আমরা সেকেন্ড স্টেপে জারিফ যেটা সাজেস্ট করছে, দ্যাটস ইট। গুড, থ্যাংক ইউ। সো আরেকটা কাজ আমরা করতে পারি, আমি 3 স্টেপে নিয়ে আসছি, তো এই জিনিসটা আমরা আরো ভেঙে করলে 4 স্টেপে করতে পারি। স্টেপ 1 আমি বলতে পারি ইউজারকে বলবো যে দুইটা সংখ্যা ইনপুট দাও।
সেকেন্ড স্টেপ করতে পারি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, থার্ড স্টেপ করতে পারি, মানে এটা কয় লাইন কোড লিখবো না লিখবো সেটা বলতেছি না, আমরা মাথায় ব্রেনস্টর্মিং করতেছি যে কয় স্টেপে এই প্রোগ্রামটা করা যেতে পারে, আমরা আলোচনা করতেছি। ধরো হ্যাঁ, তো ফার্স্ট স্টেপ বলতে পারি যে আমরা ইউজারকে বলবো যে সংখ্যা দুইটা দেওয়ার জন্য, সেকেন্ড স্টেপ হতে পারে ইউজারের কাছ থেকে সংখ্যা দুইটা নিব, থার্ড স্টেপ হতে পারে কি সংখ্যা দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে গড় বের হয়ে গেল। ফোর্থ স্টেপ হতে পারে যে গড়টা বের হয়েছে সেটা ইউজারকে আবার আউটপুট হিসাবে প্রিন্ট করে দেখাবো, তাহলে 4টা স্টেপ। ওকে, স্টেপস নিয়ে যখন তুমি চিন্তা করে ফেলছো, দেখো যে কোনো একটা কোড লেখার সময় ক্রোনোলজিক্যালি তুমি এইভাবে চিন্তা করবা, আগে স্টেপস চিন্তা করবা। হ্যাঁ, তো স্টেপস নিয়ে যখন চিন্তা করে ফেলছো, এখন তারপরে আসে ফ্লো চার্টের ইস্যু। ফ্লো চার্ট আমি এখন দেখাবো না, আল টিচ ইউ গাইস লেটার। বাট তারপরে ধরো আমরা প্রোগ্রাম করার মধ্যে চলে আসছি, এখন আমি আইডিই খুলে বসছি যে কোডটা লিখবো। আগে তো প্ল্যানিং করছি আমরা যে কয় স্টেপে করব, উই ডিড দ্যাট। এখন হচ্ছে আইডিই খুলে বসছি, আমি কোডটা লিখবো। তো আইডিই যখন খুলে বসছি, আইডির ফুল ফর্ম কি? আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা অনলাইন আইডিই রেপলের মধ্যে কাজ করতেছি, তুমি লোকাল আইডিইতেও চাইলে কাজ করতে পারো। লোকাল আইডি কি? তুমি কম্পিউটারে কাজ করলে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে পারো, অ্যাটম ডাউনলোড করতে পারো, আরও আছে, ইউ ক্যান ডু লট অফ স্টাফ। ফোনেও তুমি আইডিই ডাউনলোড করে ইনস্টল করে করতে পারো। আর অনলাইনে আমরা রেপলে কাজ করতেছি, এটা একটা অনলাইন আইডিই। ওকে, আইডিই খুলে বসছি, আমি কোড লিখবো এখন। তাহলে আমার চিন্তা করতে হবে যে ফার্স্ট স্টেপ, চলক আমরা কয়টা নিয়ে এই প্রোগ্রামটা করতে পারি, এই প্রোগ্রামটা করার জন্য আমাদের কয়টা চলক লাগতে পারে? এনিওয়ান, এনি সাজেশনস? স্যার 3টা। 3টা? কি কাজে, কি কোনটা? কেউ? স্যার 2টা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য 2টা স্যার, আর হচ্ছে হিসাব নিকাশ করার জন্য একটা স্যার। ওকে রেজাল্টের জন্য একটা, হিসাব নিকাশের জন্য। ওকে, থ্যাংক ইউ বোথ। হ্যাঁ, 2টা সংখ্যা ইনপুট নিয়ে স্টোর করার জন্য 2টা চলক, আর রেজাল্ট ক্যালকুলেট করার জন্য একটা চলক, রাইট? 3টা। আচ্ছা, আমি আবার একটু এখানে আসতেছি। রেদওয়ান, রিফাত আসো, তানভীর আসে না এখনো না? না স্যার, আসবে না। ওকে, ওর আবার 8টায় স্যার ক্লাস। cool. Okay, so what we can do today right now, এখন আমরা মাত্র কথা বললাম যে আমরা কি করব, 3টা চলক নিব। তো 3টা চলকের একটার নাম আমি দিলাম a, আরেকটার নাম দিলাম আমি b। যে দেখো, আমি 2টা সংখ্যার গড় নির্ণয় করব, তাহলে যে 2টা সংখ্যা ইউজারের কাছ থেকে নিব, এই 2টা সংখ্যা ইন্টিজার হইলেও প্রবলেম নাই, কারণ ইন্টিজার 2টার আমি গড় নির্ণয় করব, পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করব। বাট গড় যেটা আসবে সেটা কিন্তু কি আসতে পারে, সেটা কিন্তু ভগ্নাংশ আসতে পারে। সো আমার সেই কথা কনসিডার করে আমি রেজাল্ট ক্যালকুলেশন যে চলকটা দিয়ে করব, সেটা কি জাতীয় চলক নিলাম? আমরা ভগ্নাংশ জাতীয় চলক নিলাম। এটা ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করলাম এখানে ফ্লোট। হ্যাঁ, এখন একটা ব্যাপার দেখো, ইন্টিজার টাইপ চলক আমি 2টা নিচ্ছি না, 2টা আলাদা আলাদাভাবে লিখছি না। এই 2টা আলাদাভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারতাম, এইভাবে ডিক্লেয়ার করে দিতে পারতাম, তাহলে আমার 2বার int a int b জেনারেলি কোনটা লেখা লেখা লাগতো হয়? না। জেনারেলি কিভাবে লেখা হয়? তোমার যেটা ইচ্ছা, তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো। যারা একটু শুরু করতেছে তারা একবার একবার করে লেখে, int a int b int c এরকম করে লেখে। আর যারা তুমি করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবে, তুমি এক লাইনে কয়েকটা ডিক্লারেশন দিয়ে দিবা। হ্যাঁ, যেমন এক লাইনে আমি a b 2টা চলক বা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে ফেললাম, 2টারই ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে ইন্ট, তাদের কোনো ভ্যালু আমি আগের থেকে দিলাম না, খালি নামটা ডিক্লেয়ার করলাম। হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস যে b নামক চলকের মধ্যে ইন্টিজার টাইপ একটা ভ্যালু স্টোর করা হবে, a নামক চলকের মধ্যে ইন্টিজার টাইপ একটা ভ্যালু স্টোর করা হবে, c নামক চলকের মধ্যে ভগ্নাংশ টাইপ একটা ভ্যালু স্টোর করা হবে। এই জন্য আমি তার ডেটা টাইপ দিলাম ফ্লোট। অলরাইট, এখন আমি printf ইউজারকে আমরা বললাম printf ফাংশন নিলাম, আমরা ব্র্যাকেট দিলাম, তারপর সেমিকোলন দিলাম, কোটেশনের মধ্যে যা লিখবো দ্যাট উইল বি প্রিন্টেড অ্যাজ অ্যান আউটপুট টু দ্য ইউজার। সো আমি এখানে বললাম যে প্লিজ এন্টার দ্য ফার্স্ট নাম্বার।
ওকে, এটা বললাম। তারপরে আমরা কি করব, স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিব। সো স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার জন্য আপনারা সবাই এই ব্যাপারগুলো এখন অলরেডি জানেন। আমি কি করলাম, কোন জাতীয় ইনপুট নিচ্ছি, এ আর বি দুইটা ভ্যালুতে আমি ইনপুট নিব। সো এ আর বি কি, এ আর বি হচ্ছে ইন্টিজার, তার মানে আমি পূর্ণ সংখ্যা ইনপুট নিব। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কি, স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। আর হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ জাতীয় সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কি, সেটা হচ্ছে পার্সেন্ট এফ। আমরা যেহেতু ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতেছি, সো এই জায়গায় আমরা কি ইউজ করলাম, পার্সেন্ট ডি। এখন আমরা কি লিখবো, অ্যান্ড এ, তার মানে এ যে চলকটা তার যে অ্যাড্রেস, অ্যাড্রেস কথাটা আমি অ্যাম্পারসেন্ট দিয়ে বুঝালাম। অ্যাম্পারসেন্টকে আমরা সাধারণ দৈনন্দিন ভাষায় কি বলি, অ্যান্ড, কিন্তু তুমি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে কি ডাকবা, অ্যাম্পারসেন্ট। অ্যাম্পারসেন্ট এ দিয়ে বুঝাইলাম এর অ্যাড্রেস। অ্যাম্পারসেন্ট কথাটা অ্যাড্রেস বোঝানোর জন্য এইখানে আমরা ব্যবহার করছি, যে এর অ্যাড্রেসের মধ্যে গিয়ে কি হবে, পার্সেন্ট ডি, দ্যাট ইজ ইন্টিজার টাইপ একটা ডাটা ইউজার যেটা দিবে সেটা গিয়ে স্টোর হবে। এ যেহেতু ইন্টিজার, এর জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ইউজ করছি। এ যদি ফ্লোট হইতো তাহলে আমরা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ ইউজ করতাম। ওকে, আমি সেকেন্ড লাইনের কোড লিখতেছি। I'm sure most of you already know this. I repeated this almost 3 or 4 times, but আবার বলতেছি so that you remember. Okay, তাহলে b এর ভ্যালু নেওয়ার জন্য আমরা লাইন অফ কোড দিয়ে দিলাম। দেন আমি a আর b এর ভ্যালু পেয়ে গেছি। I'm gonna say this again, যে এইখানে কি হয়, স্টেপ বাই স্টেপ প্রোগ্রাম এক্সিকিউট হয়। সো যখন, ওকে 1 সেকেন্ড, যখন হচ্ছে আমি এর ভ্যালু পাইলাম, বি এর ভ্যালু পাইলাম, তখন এ আর বি এর ভ্যালু আমি ইউজ করতে পারি ক্যালকুলেট করার জন্য। কিন্তু শুরুতেই যদি আমি সূত্র এখানে ফর্মুলা দিয়ে দিতাম, এর ভ্যালু বি এর ভ্যালু তো আমার জানা নাই, সো শুরুতে আমি সূত্র দিতে পারি না। বাট এখন আমি সূত্র দিতে পারি। সূত্র আমি কি দিব, সি এর ভ্যালু কি হবে, এর ভ্যালু যা, তার সাথে আমি কি করব, বি এর ভ্যালু যোগ করব। দেন আমি কি করতে পারি, 2 দিয়ে ভাগ দিতে পারি। আমি তোমাদেরকে অর্ডার অফ এক্সিকিউশন এখনো শেখাই নাই, যে কোনটার আগে কাজ হয় কোনটার পরে কাজ হয়। অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো অ্যারিথমেটিক অপারেটর, এখানে আমি দুইটা ইউজ করছি, একটা ভাগ চিহ্ন, একটা যোগ চিহ্ন ইউজ করছি। সো অপারেশনের প্রেসিডেন্স আমি যেহেতু অর্ডার যেহেতু শেখাই নাই, তুমি এইভাবে ইয়ে করতে পারো, নর্মাল প্রিসাইজ ফরম্যাট। তুমি কি করলে, যে এ আর বি যোগ করব, এ আর বি যোগ করে কি হবে, 2 দিয়ে ভাগ হবে। ভাগ হয়ে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা কিসে স্টোর হবে, কোন চলকে স্টোর হবে, সি তে স্টোর হবে। সো এ এ আর বি যেহেতু ইন্টিজার, কেউ ধরো ইনপুট দিল 5 and 6, তাহলে দুইটা যোগ করলে 5 আর 6 যোগ করলে কত, 11, 2 দিয়ে ভাগ করলে কত, 5.5। রেজাল্টে কি আসতে পারে, ভগ্নাংশ। এই জন্য রেজাল্ট যেটাতে আমরা স্টোর করব সি, সেটাকে আমরা কি নিছি, ফ্লোট নিছি। দেন ইয়োর জব ইজ টু প্রিন্ট আউট দ্য রেজাল্ট, বিকজ রেজাল্ট ক্যালকুলেশন হয়ে গেছে। সো তুমি বলতে পারো দ্য অ্যাভারেজ of percent d and percent d is percent f। এটা কে কে বুঝতেছো আর কে কে বুঝতেছো না আমাকে বইলো। এইখানে দেখো আমি ফরম্যাট স্পেসিফায়ার, এই স্টেটমেন্টের এই কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার কয়টা ইউজ করছি, ফরম্যাট স্পেসিফায়ার কয়টা ইউজ করছি বলতে পারবেন আপনারা? এই কোটেশন তিনটা ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু ইউজ করছি, তাহলে ফার্স্ট পার্সেন্ট ডি তে কার ভ্যালু প্রিন্ট হওয়া উচিত, যার ভ্যালু প্রিন্ট হওয়া উচিত সেই চলকটা আমি কমার পরে প্রথমে লিখব। সো এর ভ্যালু প্রিন্ট হওয়া উচিত ফার্স্ট পার্সেন্ট ডি তে, সেকেন্ড পার্সেন্ট ডি তে কার ভ্যালু প্রিন্ট হওয়া উচিত, বি এর ভ্যালু প্রিন্ট হওয়া উচিত, থার্ড যে ফরম্যাট স্পেসিফায়ার ওটা পার্সেন্ট ডি না, ওটা পার্সেন্ট এফ, তার মধ্যে কার ভ্যালু প্রিন্ট হওয়া উচিত, সি এর ভ্যালু প্রিন্ট হওয়া উচিত। ওকে, আমরা প্রিন্টএফ যে লাইন লিখছি তারপরে আমরা সেমিকোলন দেই নাই, সেমিকোলন দিলাম। নাও দ্য প্রোগ্রাম ইজ ডান। আমরা আদার দেন ওই যে রিটার্ন টাইপ বা এইগুলা নিয়ে এতটুকু পর্যন্ত কারো যদি কোনো সমস্যা না থাকে, আই এম গোনা গো হেড এন্ড রান দিস প্রোগ্রাম। স্যার সমস্যা আছে। বলো। স্যার লাস্ট লাইনের প্রিন্টএফ এ যেটা লিখেছেন ওটা একটু আরেকবার বলবেন? জি স্যার, পার্সেন্ট ডি এন্ড পার্সেন্ট এফ, ওইটা বুঝিনি।
ইয়েস স্যার, এই লাইনটা। এই লাইনের মানে কি আমাকে তোমরা বলো আগে, মানে এতটুকুর মানে কি, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, বা তোমাদের এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং কি যে এইটাতে কি প্রিন্ট হবে? দ্য অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ দিয়ে তারপর সি এর যেটা মান আসবে সেটা প্রকাশ হবে। হ্যাঁ, সি এর মানটা আমরা জানি না, এখন কোড লেখার সময় জানি না, এটা তো তখন ক্যালকুলেট হয়ে বের হবে। সো সেই মানটা ডিসপ্লে হওয়ার জন্য আমরা একটা প্লেস হোল্ডার দিলাম, এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম %f, যেহেতু সে ভগ্নাংশ জাতীয়, এবং চলকটার নাম এখানে দিয়ে দিলাম যার ভ্যালুটা %f এ দেখাবে, তাই তো? এখন এই লাইনে আমি চাইলে এখানে ফরম্যাট স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার আমি একটা ইউজ করছি এবং সেটাতে কোন চলকের ভ্যালু দেখাবে সেটা আমি কমা দিয়ে পরে লিখে দিছি। আমি চাইলে প্রিন্টএফ স্টেটমেন্টে 3টা, 5টা, 10টা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারি। এখন পর্যন্ত একটা ইউজ করছি এবং সেটার জায়গায় কোন চলকের ভ্যালু আসবে সেই চলকটা লিখে দিছি একটাই চলক, কারণ একটাই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি আমরা। আচ্ছা, কমার পরে কি প্রত্যেকবারই স্পেস দিতে হবে? না, একবার স্পেস দিবে? স্পেস না দিলেও কোনো সমস্যা নেই। মানে একবার সাপোজ আমি স্পেস দিলাম, এরপরে যখন আমি আরেকটা কমা দিব তারপরে কি আবার স্পেস দিতে হবে, নাকি এটা ম্যান্ডেটরি না? না, এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। তুমি নিজে একটু খেলাধুলা করে দেখবে আর কি। আই আই থিঙ্ক তুমি তো এক লাইনও, মিস্টার রজত, তুমি তো এক লাইনও কোড মেবি এখনো লেখো নাই। সো তুমি যখন লিখবা তুমি এই জিনিসগুলো আমি নিয়ে একটু। এটা অলরেডি লিখে ফেলেছি ফুল। ও গ্রেট। সো তুমি এগুলো নিয়ে প্লে অ্যারাউন্ড করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। বাট কমার পরে যে স্পেসিং, এটা এই ক্ষেত্রে ম্যাটার করে না এই স্পেসিফিক কেসে। ওকে, আমি মানসুরের কোয়েশ্চেনের যেটা উত্তর দিচ্ছিলাম যে আমরা একটা প্রিন্টএফ স্টেটমেন্টে এই কোটেশনের ভিতরে আমি এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি, এখন পর্যন্ত তোমাদেরকে আমি দেখাইছি একটা ইউজ করে, তাই তো? যদি আমরা চাই প্রিন্টএফ স্টেটমেন্টের কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার তুমি চাইলে 5টা ইউজ করতে পারো, 10টা ইউজ করতে পারো, 15টা ইউজ করতে পারো, অ্যাজ মেনি অ্যাজ ইউ লাইক। দ্য অনলি ক্যাচ ইজ, ক্যাচটা কি আমি আগে সেন্টেন্সটা লিখি, দ্য অ্যাভারেজ অফ পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেন্ট ডি ইজ এত। তাহলে এই যে প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ার সেটাতে কোন চলকের ভ্যালু আসবে কমার পরে সেই চলকটা সবার আগে লিখবা। দ্বিতীয় যে ফরম্যাট স্পেসিফায়ার তোমার প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে, তোমার টোটাল প্রিন্টএফ স্টেটমেন্টের কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার কয়টা? 3টা, একটা %d আর একটা %d আর একটা %f, রাইট? তো প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ার, এই প্রথম ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে কোন চলকের ভ্যালুটা প্রিন্ট হবে সেই চলকটা কমার পরে তুমি প্রথমে লিখবা। দ্বিতীয় ফরম্যাট স্পেসিফায়ারে যে চলকের ভ্যালুটা প্রিন্ট করে তুমি দেখাতে চাও সেই চলকটা তারপরে লিখবা। তৃতীয় ফরম্যাট স্পেসিফায়ারে তুমি যে চলকের ভ্যালুটা প্রিন্ট করে দেখাতে চাও সেই চলকটা তারপরে লিখবা। তুমি ফরম্যাট স্পেসিফায়ার এখানে দিছো কয়টা? 3টা। এখানে সেই 3 ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে কার কার ভ্যালু দেখাইতে চাও তাদেরকে, সেই চলকগুলোকে তুমি কমার পরে, কোটেশনের পরে যে কমা, এই যে এখানে আমরা কোটেশন ক্লোজ করলাম, কোটেশনের পরে যে কমা, কমার পরে সেই ফরম্যাট স্পেসিফায়ারগুলো, সরি সেই চলকগুলো লিখে দিলা। কোন সিকোয়েন্সে? ফার্স্ট ফরম্যাট স্পেসিফায়ারে যে চলকের ভ্যালু দেখাতে চাও সেই চলকটা প্রথমে দিলা, কমা। সেকেন্ড ফরম্যাট স্পেসিফায়ারে যে চলকের ভ্যালু দেখাতে চাও সেটা তুমি তারপরে দিলা, সেই চলকটা, কমা। লাস্ট ফরম্যাট স্পেসিফায়ারে তুমি যে চলকের ভ্যালু দেখাতে চাও সেটা তারপরে দিলা, শেষ। মিস মানসুরা, বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। এনিওয়ান এলস, কারো আর কোনো অবজেকশন আছে কিনা? স্যার এগুলা কি আমাদের পরীক্ষার খাতায় লেখা লাগবে? পরীক্ষার খাতায় কোড লেখা লাগতে পারে, অ্যালগোরিদম লেখা লাগতে পারে, ফ্লো চার্ট লেখা লাগতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে কোড লেখা লাগে, পরীক্ষার খাতায়ও লেখা লাগে আর প্র্যাকটিক্যালেও লাগবে। আর এই যে মাঝখানে মাঝখানে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম 2 লাইনের একটা স্নিপেট কোড দিয়ে দিবে এমসিকিউ এর জন্য, ওটার উপরে বেস করে 5টা এমসিকিউ কোয়েশ্চেন হবে, 3টা এমসিকিউ কোয়েশ্চেন হবে।
এই জন্য মানে এই ব্যাপারগুলো বুঝা তোমার জন্য অনেক জরুরি যে তুমি দ্রুত ক্যাচ করা। আমি তো থিওরিটিক্যাল কথাবার্তা এখনো যাই নাই, এখনো তো তোমাদেরকে ইনিশিয়াল কোড লেখা শেখাচ্ছি, বাট আস্তে আস্তে নেক্সট ক্লাস থেকে আমি থিওরি ইনক্লুড করা স্টার্ট করব যে এটার মানে কি ওটার মানে কি। তো থিওরি কিছু কিছু লেখা লাগে এক্সামে, কোডও লেখা লাগে, অ্যালগরিদম লেখা লাগে, ফ্লো চার্ট লেখা লাগে, আর সব কিছু মিলে এমসিকিউ হয় সব নলেজ দিয়ে। স্যার এইচএসসি স্যার লেভেলে শুধু সি প্রোগ্রামিং নাকি আরো সামনে কিছু আছে? তোমার প্রশ্নটা আমি ক্লিয়ার না, আবার আবার বলো। আমাদের কি এইচএসসি লেভেলে সি প্রোগ্রামিং শিখতে হবে নাকি তারপর হচ্ছে সি প্লাস প্লাস, জাভা এগুলাও শিখতে হবে? দেখো, এইচএসসি লেভেলে সি প্রোগ্রামিং তুমি শিখতেছো, চ্যাপ্টার 4-এ এইচটিএমএল শিখতেছো, চ্যাপ্টার 6-এ ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতেছো, প্রবাবলি আমি তোমাদেরকে এসকিউএল শিখাবো, মাই এসকিউএল। তারপরে চ্যাপ্টার 3-তে লজিক গেট, নাম্বার সিস্টেম এগুলো শিখতেছো, আর ওভারঅল আইডিয়া হচ্ছে চ্যাপ্টার 2-তে নেটওয়ার্ক সিস্টেমস নিয়ে আর ইন্টারনেট টেকনোলজির ওভারঅল পিকচার নিয়ে চ্যাপ্টার 1-এ ছোট্ট করে আইডিয়া হচ্ছে। দিস উইল হেল্প ইউ ইন্টারের পরে তোমার ক্যারিয়ার ট্র্যাক ঠিক করার জন্য। তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কোনো সাবজেক্টে পড়ো তাহলে অবভিয়াসলি সি প্রোগ্রামিং থাকবে, irrespective of whether it's computer engineering or any other sort of engineering. ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং গেলেও সি প্রোগ্রামিং এর একটা কোর্স থাকবেই। হ্যাঁ, আর হচ্ছে স্পেসিফিকলি তুমি যদি কম্পিউটার সায়েন্স বা এই জাতীয় কোনো ডোমেইনের মধ্যে যাও তখন এক্সটেনশন হবে, দ্যাট ইজ সি তুমি জানো, ওখানেও বেসিক সি কোর্স থাকবে, বাট সি তুমি অলরেডি জানো, তখন তুমি বাকি ল্যাঙ্গুয়েজগুলো শিখবে আর কি। সি এর কাছাকাছি যেগুলো, প্রথমে সি প্লাস প্লাস, সি শার্প, এইগুলা হচ্ছে হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো শিখবে। আর তারপরে ওই যে তোমার জাভা শিখতে পারো, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট শিখাবে, তারপরে বিভিন্ন ফ্রেমওয়ার্ক শিখাবে, ডট নেট অমুক তমুক, যাতে ওয়েব ডেভেলপমেন্ট বলো, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলো, সফটওয়্যার সিস্টেম ডেভেলপমেন্ট বলো, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বলো, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালিসিস, ডাটা সিকিউরিটি, এভরিথিং সব কিছুতে যাতে তোমার একটা ওভারঅল আইডিয়া হয় ইফ ইউ গো টু কম্পিউটার সায়েন্স। আর কম্পিউটার সায়েন্সে না গেলে জেনারেল ইঞ্জিনিয়ারিং গেলে সি প্রোগ্রামিং এর একটা টার্ম থাকবে, অ্যান্ড টুডে ইন টুডেজ ডে এন্ড এজ আইসিটি ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আই বিলিভ যে হচ্ছে আমি তোমাকে যে এই 6 চ্যাপ্টার করাবো, এই 6 চ্যাপ্টারের উপরে তোমার কি বেসিক ভাইয়া থাকে সেটা। একটা প্রবলেম হয়েছে। আমি কথাটা একটু শেষ করি, দেন তুমি প্রবলেমটা জিজ্ঞেস করো। তো এই যে 6 চ্যাপ্টার, এই 6 চ্যাপ্টার বেসিকের উপর অনেক কিছু ডিপেন্ড করে। লাইক আপনারা জানেন কিনা জানি না যে আপনারা যখন মানুষজন ব্যাচেলার পাস করে, হ্যাঁ, আইটি ডিপার্টমেন্ট, সব কোম্পানির এখন আইটি ডিপার্টমেন্ট অনেক বড়। হ্যাঁ, তো আইটি ডিপার্টমেন্টে ডিল করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু বি আ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। বাংলাদেশে তো খালি পরিচিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এটা খালি আমরা পরিচিত, বাট বাইরে তো কম্পিউটার সায়েন্সেরও মানে তুমি ইঞ্জিনিয়ারিং গেলা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং গেলা, এখানে মেজরের পার্থক্য আছে। তুমি লাস্টে যদি ডাটা সায়েন্সের সাবজেক্টগুলো চুজ করো তাহলে তোমার মেজর হবে ডাটা সায়েন্স। তুমি সফটওয়্যার কোর, সফটওয়্যার সিস্টেম, অপারেটিং সিস্টেম এগুলো ডেভেলপ করার জন্য তুমি যদি সাবজেক্ট চুজ করো তাহলে তোমার মেজর হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ইউ গেট দ্য আইডিয়া। হ্যাঁ, তো এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ইয়ে করা হয়, আইটি ডিপার্টমেন্ট থাকে, অ্যান্ড ইন অর্ডার টু বি ইন দ্যাট আইটি ডিপার্টমেন্ট অ্যান্ড ডিল অন দ্যাট আইটি ডিপার্টমেন্ট, মানুষজন কি করে, মাস্টার্স করে, মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, তুমি যদি বিজনেস স্টাডিজে পড়ো ব্যাচেলারের পরে, তুমি মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি করে কেন মানুষজন? বিকজ দে ওয়ান্ট মুভ ইনটু টেক, দে ওয়ান্ট মুভ ইনটু টেক কোম্পানিজ। তো টেক কোম্পানিজে তোমার প্রোগ্রামার যেমন লাগে, তখন বিজনেস পিপলে তো লাগে, লিডারশিপ রোলে তো মানুষ লাগে, বাট দোজ পিপল উইল বি ইন ভেরি হাই ডিম্যান্ড, যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডও আছে আবার বিজনেস ব্যাকগ্রাউন্ডও আছে, specifically in case of tech companies or tech departments in some companies। হ্যাঁ, কারণ তার বিজনেস অ্যাকিউমেন্টটাও আছে, তার টেকনোলজিক্যাল অ্যাকিউমেন্টটাও আছে। সো মানুষজন যারা বিজনেসে পড়ে এরা যদি টেক ইন্ডাস্ট্রিতে মুভ করতে চায়, তারা ম্যানেজমেন্ট ইন ইনফরমেশন টেকনোলজি আর ম্যানেজমেন্ট ইন ইনফরমেশন সিস্টেমসে পড়ে, তখন এগুলো পড়া লাগে। হ্যাঁ, সব কিছু দেন দে গো ইনটু ভেরি হাই আর good roles in very good companies. So আমি সাজেস্ট করবো আপনাদের সবার জন্য যে if it's
হ্যাঁ, এটা তো এখনই আমি বলতে পারি না, বাট 6 মাস আমার সাথে টাইম স্পেন্ড করার পরে ইফ ইউ গাইজ লাভ আইসিটি তাহলে হচ্ছে ইউ শুড এইম ফর কম্পিউটার সায়েন্স, প্রোভাইডেড তুমি যদি ম্যাথে ভালো থাকো, অ্যানালিটিক্সে ভালো থাকো, এগুলো যদি তোমার ভালো লাগে। আরও রেলেভেন্ট সাবজেক্ট তো আছে, ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, হ্যাঁ, যেগুলোতেও ক্যারিয়ার প্রসপেক্ট ভালো, বিজনেস স্টাডিজ সবই ভালো। বাট তুমি যদি একটা গ্লোবাল ক্যারিয়ারের কথা চিন্তা করো, যে সাবজেক্টেই পড়বা সেই সাবজেক্টে তোমার মন বসলে, সেই সাবজেক্টে তুমি ওয়ার্ল্ড ক্লাস টপার হতে পারলে, ইউ আর গোনা গো হাই হাই। বাট তুমি যদি অ্যাম্পল জব অপরচুনিটির কথা চিন্তা করো ইন টুডেজ ওয়ার্ল্ড, অর আফটার 15 ইয়ার্স, আফটার 25 ইয়ার্স, টেকনোলজি ইজ বুমিং। সো এই ফিল্ডে যাদের এক্সপার্টিজ আছে, নলেজ আছে, দে আর গোনা বি ইন ডিম্যান্ড ফর এভার। হ্যাঁ, অপরচুনিটি অনেক বেশি, ফাইট কম। আর অন্য ফিল্ডে আর কি তুমি ভালো হইলে তোমার সাথে কারো ফাইট নেই, ভালো না হইলে তোমার কোনো ঠিকানা নেই। তো মিস্টার রজত, তুমি কি জিজ্ঞেস করতে চাইছিলা? অ্যান্ড রেদওয়ান, তুমি কি, তোমার প্রশ্ন কি এটাই ছিল নাকি অন্য কিছু ছিল? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ভাইয়া আমারটা মানে আমি যে প্রোগ্রামটা করেছি সেম করেছি, একই এসেছে, বাট এবারে যে অ্যান্সারটা যখন আমি 3 আর 2 দিচ্ছি তখন এবারে 2.5 না এসে শুধু 2 আসছে, 2.0 আসছে। আচ্ছা আবার এই আর কি। নেই মেবি স্যার, ইন আচ্ছা, আমরা এটা এক্সপ্লোর করব, এখনই এক্সপ্লোর করব। ওকে, লেটস রান দ্য প্রোগ্রাম। আমরা কি করছিলাম, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি 4 লিখলাম, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, আমি 6 লিখলাম। কি আসছে দেখো। হ্যাঁ, এক্ষেত্রে আমারও 5 আছে। ওকে, সো আমরা অন্যভাবে রান করে দেখি। আমি একটা ফার্স্ট নাম্বার দিলাম 2 আর একটা দিলাম 3, তাহলে কি আসে, 2 আসে, তাই না? সো দেয়ার ইজ ইট। আমরা এইখানে, হ্যাঁ, আমার এটাই এটাই। ওকে, আমি বলি, তুমি একটু শোনো। ওকে, সো এইখানে সিতে একটা ব্যাপার আছে আর কি, কাস্টিং বলে জিনিসটাকে। হ্যাঁ, তোমরা চিন্তা করে দেখো, এটা যে আমি নিছি, এটা কি নাম্বার নিছি, ইন্টিজার। এটা কি নিছি, ইন্টিজার, কিন্তু রেজাল্ট আমি কিসে দেখানোর কথা বলতেছি, ফ্লোটে। 2 এর 3 যোগ করলে কত আসছিল, 5, 2 দিয়ে ভাগ করলে কত আসছিল, 2.5, কিন্তু দেখাইছে 2। ওয়াই? কোয়েশ্চেনটা তো এইখানে, তাই না? হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে কারেন্টলি আমি ইন্টিজার যোগ করছি, দ্যাট ইজ এ আর বি, 2 এর 3 যোগ করছি, রেজাল্টটা আসছে ইন্টিজার। সেই ইন্টিজারকে আমি যখন 2 দিয়ে ভাগ করছি, সেই 2 এর নাম্বারটা, হ্যাঁ, যদিও ফ্লোটে সিতে গিয়ে স্টোর হচ্ছে, ভগ্নাংশের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে ভগ্নাংশ চলকে, কিন্তু এইখানে তো এ আর বি দুইটা মিলে 5, একটা পূর্ণ সংখ্যা, 5কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, সো আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 5কে 2 দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? নিজেকে 2.5। মিউট করো, কেউ একজনের সাউন্ড আসতেছে, একটু মিউট করো। হ্যাঁ, 2.5 আসে, কিন্তু সিতে স্টোর হওয়ার আগে এখন পর্যন্ত রেজাল্ট, মানে এখন পর্যন্ত এই জায়গায় তুমি খেয়াল করো, ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার, পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা। সো খালি যদি পূর্ণ সংখ্যাতেই তুমি রেজাল্টটা চাও তাহলে সেটা কিন্তু 2, পূর্ণ মানে 2 এর ঘরের রেজাল্টটা। আমি যদি এখানে একটা কাজ করতাম, এখানে কাস্টিং করে দিতাম, মানে এখানে এ আর বি এর যোগফলকে যদি ফ্লোট বানাই দিতাম, ভগ্নাংশ বানাই দিতাম, বানাই দিয়ে আমি যদি 2 দিয়ে ভাগ করতাম, তাহলে এক্স্যাক্টলি 2.5 আসতো। তুমি একটা ভালো পয়েন্ট ক্যাচ করছো, বাট আমি এই পয়েন্টটা নিয়ে এখন তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে করে এখন ডিটেলসে যাচ্ছি না। আমি থিওরি তো স্টার্ট করব নেক্সট ক্লাস থেকে, তখন আমরা স্টেপ বাই স্টেপ এই যে কাস্টিং বা বাকি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আসবো আর কি। মানে এইটা সিতে ডেটা টাইপ নেওয়ার উপর ভ্যারি করে। আমি যদি এ বি দুইটাই ফ্লোট নিতাম তাহলে এক্স্যাক্টলি 2.5 আসতো। আবার হচ্ছে দুইটা ইন্টিজার নিছি, একটা ফ্লোট নিছি, এখন কি হবে, রাউন্ড অফ হবে নিয়ারেস্ট ইন্টিজারের কাছে গিয়ে রাউন্ড অফ হবে। রাউন্ড অফ করা, রাউন্ড অফের বাংলাকে আমি ভুলে গেছি, মানে 3.56 থাকলে এটাকে আমরা 3.6 বলি, ওইরকম আর কি। রাউন্ড অফ করার সি এর একটা সিস্টেম আছে। আই এম গোনা গো ইনটু ডিটেলস
in later classes, maybe 2 class পরে, but not today. But it's something we're gonna explore and learn. হ্যাঁ, এখন ডিটেলসে যাচ্ছি না। else any questions? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন আচ্ছা স্যার, আমি যদি সবগুলাই ফ্লোট দিয়ে দেই তাহলে কি এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ অবশ্যই, মানে মানে আপাতত এই সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধান আমি এখানে একটা ওয়ার্ড লিখলেই হয়ে যাবে, বাট আমি এখন ওইটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি না আর কি, আজকের ক্লাসের প্ল্যানে সেটা নাই। বাট তুমি যে কথাটা বলছো, হ্যাঁ, তুমি যদি এটাকে ফ্লোট বানাই দিতা, ফ্লোট বানাই দিতে এ আর বি কে, তাহলে অবভিয়াসলি এই প্রবলেম থাকতো না, কারণ সেম ডেটা টাইপ, কোনো সমস্যা নাই, পুরো ভগ্নাংশই থাকতো। আমি সবগুলোকে ফ্লোট বানাই দিলাম। ফার্স্ট নাম্বার দিলাম 4, সেকেন্ড নাম্বার দিলাম 7। দেখো তো কি আসছে। এখনো তো 5। আবার পুরো স্ক্রিন নিয়ে রান করি। দেখছো? স্যার এটা তো 6ই হওয়ার কথা, একটু একটু ওকে পয়েন্ট কিছু করে দেখান। ওকে, 6 6 না দেই, দেখছো? এইখানে রাউন্ড অফের কিছু ব্যাপার আছে, কাস্টিং বলে, কাস্টিং করে এগুলা ঠিক করতে হয়। আমি এখন এগুলাতে যাচ্ছি না, কারণ ডেটা টাইপ সব কিছু কভার করি নাই তো, ওই থিওরিগুলোতে যাই নাই তো। থিওরিগুলো যখন শেখাবো স্টেপ বাই স্টেপ এই ব্যাপারটা আসবে, বাট ফর দ্য টাইম বিং দিস ইজ ওয়ার্কিং। ওকে, এখন এই 6 ডিজিটকে যদি আমি সরাইতে চাইতাম, যে দশমিকের পরে 6 ঘর আসতেছে, সেটা আমি চাই না, তাহলে আমি কি করতাম? তাহলে আমি পার্সেন্ট এবং এফ এর মাঝখানে কি করতাম, 0.2 লিখতাম, অথবা খালি 0.2 লিখলেও হবে। তখন দশমিকের পরে এটা ডিসপ্লে করার সময় দশমিকের পরে কয় ঘর দেখাবে? দশমিকের পরে 2 ঘর দেখাবে। ওকে, সো আবার রান করে দেখে ফেলি। সো আমি দিলাম 3.7766, 9.22, আচ্ছা 33 দিলাম। দেখছো 2 ঘর করে লাস্ট লাইনে দেখাচ্ছে, বিকজ পার্সেন্ট এবং এফ এর মাঝখানে আমি কি করছি, 0.2 অথবা খালি 0.2 লিখছি, এই যে লাস্ট লাইনে। ওকে, তাহলে এই প্রোগ্রাম, অ্যাভারেজ প্রোগ্রাম যেহেতু আমার করা শেষ হয়ে গেছে, তাহলে 3টা সংখ্যার অ্যাভারেজ করতে হলে আমি কোন জায়গায় এই কোডটা চেঞ্জ করলেই হইতো? এখন সবাই নিজেকে আনমিউট করতে পারো, যার যার অপিনিয়ন বলতে পারো। সূত্র কি ফলো করা উচিত ছিল যদি আমরা করতাম 3টা সংখ্যার অ্যাভারেজ? স্যার এখানে আরেকটা ফ্লোট বাড়িয়ে জাস্ট প্লাস সি দিলেই হতো, আর আরেকটা ইনপুট নেওয়ার জায়গা স্ক্যানএফ। 3টা চলক দিয়ে আমি 3টা ইনপুট নিতাম, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করতাম, তাই তো? ইয়েস স্যার। যদি 10টা সংখ্যার গড় বের করতাম, কে বলতে পারবে? এইচ বা কে পর্যন্ত, যে ডিভাইডেড বাই 10। হ্যাঁ, তুমি চলকের নাম যা খুশি দাও, সেটা তো কোনো সমস্যা নেই। তোমার বেসিক কনসেপ্ট কি? তুমি 10 বার ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, তারপর 10 বারই প্রিন্টএফ করতে হবে। হ্যাঁ 10টা ইনপুট নিবা ইউজারের কাছ থেকে, নিয়ে 10টাই যোগ করবা, 10 দিয়ে ভাগ করবা, হ্যাঁ তাহলে তুমি গড় পেয়ে গেছো। আমি যদি তোমাকে বলি 25টা সংখ্যা নিবা, 25টা সংখ্যা নিয়ে গড় বের করবা, সেম ওয়ে এটা তো। একবারে করার কোনো মানে ব্যবস্থা নেই? সিস্টেম তো অবশ্যই আছে স্যার, বলবে পরে নিশ্চয়ই। এই যে দেখো, এই যে আমরা 25টা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, এটা এইখানে আমি আরো এক লাইন এক্সট্রা একটা লুপ যদি আমরা অ্যাড করি, কন্ডিশনাল স্টেটমেন্ট অথবা লুপ, তাহলে পুরো জিনিসটা আমি 1000 বার ঘুরাইতে পারি। 25 তো বললাম, 1000 বার ঘুরাইতে পারি, বাট আমরা তো এখনো ওই জায়গায় যাই নাই, মানে যাবো আর কি। শিখবা তোমরা, কোনো সমস্যা নেই। হুম, যে আমি এখন 2 বার ইনপুট নেওয়ার জন্য ম্যানুয়ালি এই জায়গায় 2 বার করা লাগছে না,
তো এটা দুইবার করা লাগবে না, একবার করেই এই জিনিসটা তুমি 1000 বার, 2000 বার, 5000 বার ঘুরাইতে পারবা, মানে এই কাজটাই 5000 বার হবে। ইউ ক্যান ডু দ্যাট বাট নট রাইট নাও। যাই হোক, আমি কনসেপ্টটা আপনাদের কভার করতে চাইছি। তার মানে আমি যদি তোমাকে বলি 99টা সংখ্যা ইনপুট নিবা, সেগুলোর গড় বের করবা, পারবা? কনসেপ্ট চিন্তা করো, কনসেপ্ট কি ক্লিয়ার কিনা, যে কনসেপ্ট চিন্তা করতে পারবা যে কি কি কনসেপ্টে স্টেপ বাই স্টেপ কি হওয়া উচিত, এটা মুখে বলতে পারবা আমাকে? কে বলতে পারবে 99টা স্যার সংখ্যা? স্যার 100টা ফ্লোট বা ফ্লোট ইন্টিজার জানি সেটা নিতে হবে 100টা। দেন হচ্ছে প্রিন্টার স্ক্যানে এগুলো তো ডাবল ডাবল হবে। হুম, দেন প্লাস ডিভাইড বাই। তুমি ডিটেইলসে কম যাও, তুমি যদি স্যার, উপরে ওভারঅল স্যার, স্টেপ বলো তাহলে আচ্ছা, যখন কিভাবে বলবা? দেখাচ্ছে ওয়ার্নিং জেনারেটেড, এটার মানে কি? ওয়ান ওয়ার্নিং জেনারেটেড। ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু ওয়ার্নিংটা নিয়ে এখন আমরা ডিল করব না। হুম, ওয়ার্নিং নিয়ে আমরা পরে ডিল করব। এই যে এই জায়গায় আমি রিটার্ন টাইপ আর হচ্ছে আর্গুমেন্ট দেই নাই, এই জন্য ওয়ার্নিং দেখাচ্ছে। এখন তুমি আপাতত কিছু সময়ের জন্য এটা ইগনোর করে যাবা। মেইন অংশে ওয়ার্নিং দেখাচ্ছে। সেটাই আমি তোমাকে একটু আগে বললাম, যে এই যে মেইনের আগে আমি এখানে রিটার্ন টাইপ দেই নাই আর এখানে আর্গুমেন্ট দেই নাই, এই জন্য ওয়ার্নিং দেখাচ্ছে। আগামী কয়েক ক্লাসের জন্য এটা ইগনোর করে যাও। তারপরে আমরা যখন ফাংশন শিখবো এই চ্যাপ্টারের লাস্টের দিকে, তখন হচ্ছে আমরা রিটার্ন টাইপ আর আর্গুমেন্ট যখন শিখবো তখন এটা আমরা ঠিক করব, নট রাইট নাও। যারা স্যার আজকে অ্যালগরিদম ধরবেন না? হ্যাঁ হ্যাঁ, অ্যালগরিদমে চলে যাচ্ছি। এই যে অ্যালগরিদমে চলে আসছি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এখন ওভারঅল কনসেপ্ট আমাকে বলো, ডিটেলসে যায়ও না যে এ বি সি ডি নিব, 1A, সরি, এ স্ল্যাশ বি এরকম আরেকটা চলক নিব, জুলু বুলু এইভাবে চলক নিব, কুলুমুলু হুলু। তো নট দ্যাট, ওভারঅল কনসাইজ কনসেপ্ট কিভাবে করবা স্টেপ ওয়াইজ চিন্তা করো দেখি। ফ্লোটে আরো মানে মোট 100টা হচ্ছে ইন্টিজার নেওয়া লাগবে। তাহলে একটু আর থামো, তারপর একটু হচ্ছে থামো। তাহলে স্টেপ 1 হইলো আমরা 100টা ইন্টিজার ডিক্লেয়ার করব, এটা বলতেছো, অথবা 100টা ফ্লোট ডিক্লেয়ার করব চলক, তাই তো? এটা স্টেপ 1। Yes, sir. ওকে, তারপরে যাও। তারপরে আবার মোট 100 বার হচ্ছে প্রিন্টএফ দিয়ে নাম্বার এন্ট্রি করতে হবে, মানে ইনপুট নিতে হবে স্ক্যানএফ দিয়ে। হুম, তারপরে সূত্র লিখতে হবে, তারপরে রেজাল্ট প্রিন্ট করতে হবে। সূত্রটা কি হবে? স্যার স্পেসিফিক বলার 100টা দরকার ফ্লোটের নাই। যোগ হ্যাঁ, ডিভাইডেড বাই 100। রাইট, 100টা ভ্যালু ওইটাই যেগুলো তো। নিলাম সেগুলো যোগ করলাম, ওইটা প্লাস করে ডিভাইড বাই 100। রাইট। 100টা স্যার চল, ডিভাইড বাই 100 কেন হবে? আপনার স্যার সংখ্যা তো 99টা, তাহলে 99 হবে না? কারণ 100 নাম্বারটা আমি রেজাল্টের জন্য নিয়েছি না। হ্যাঁ, যদি হচ্ছে আমি 99টা সংখ্যা ইনপুট নেই এবং তাদের গড় 99 বের জন্য করতে, 99 দিয়ে ডিভাইড করতে হবে, আর 100 হলে 100 দিয়ে ডিভাইড করতে হবে। যতটা সংখ্যা আমি প্লাস করেছি ততটা ডিভাইড করতে হবে, তত নাম্বার। গুড, হ্যাঁ, আই ওয়াজ সেইং দ্যাট। ওকে, তো যদি তুমি 200টা সংখ্যার গড় বের করতে চাও তাহলে ইনপুট নিবা 200টা, তারপরে 200 দিয়ে ভাগ করবা, গড় বের হয়ে যাবে। সো যারা গড়ের প্রোগ্রামে আটকায় গেছিলা, আই থিঙ্ক গড়ের প্রোগ্রাম আর কোন সংখ্যার গড় বের করতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। স্যার, থার্ড ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ছিল? এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, গড় নির্ণয়। ওকে, সো এখন চিন্তা করে দেখো যে এই যে প্রোগ্রাম আমরা তৈরি করলাম, এই প্রোগ্রামটা আমরা করার আগে আমি যদি খাতা কলম নিয়ে বসতাম, আপনারা কি দেখতেছেন আমার স্ক্রিন? ইয়েস স্যার। মানে আমি যে Yes, sir. ডকুমেন্ট জি, অন স্যার। করছি, ওকে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমন হচ্ছে কেন? ওকে,
সো আমি যদি আমার প্রোগ্রামের টাইটেল কি, আমি একটু ইংলিশে লিখতেছি, দ্যাটস ইজিয়ার ফর মি। হ্যাঁ, আমার প্রোগ্রামটা কি ছিল? প্রোগ্রামটা ছিল রাইট program to calculate the average of কি ছিল, let's say two integers, that এটা আমাদের প্রশ্ন ছিল, তাই না? আমি আপনাদেরকে একটা জিনিস এখন বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রোগ্রাম লেখার আগে আমরা কি করব, কাগজ কলম হাতে নিব, কাগজ কলম হাতে নিয়ে নিজে মনে মনে কি কি স্টেপে আমি প্রোগ্রামটা করতে পারি সেটা আমরা চিন্তা করব। কথাটা আবার বলতেছি, কেউ একজন নিজের মাইক্রোফোন অন করে রাখছো, একটু সাউন্ড আসতেছে, একটু মিউট করো নিজেকে। ওকে, যেটা বলতেছিলাম যে এখন থেকে তোমাকে যখন বলা হবে যে কোনো একটা প্রোগ্রাম করো, তুমি প্রথমে দ্যাটস দ্য বেসিক কাস্টম, যে তুমি খাতা কলম নিবা, তুমি চিন্তা করতে বসবে যে কি কি স্টেপে আমি প্রোগ্রামটা করতে পারি। এই প্রোগ্রামের স্টেপ আমি বলতে পারি যে স্টেপ 1 আমি চিন্তা করতে পারতাম কি, চিন্তা করতে পারতাম যে আমি কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, আমি কি করব, take two integers from the user as an input। মানে সেন্টেন্সের গ্রামার ঠিক রাখার জন্য এত লম্বা লাইন লেখা লাগছে। আই হোপ ইউ পিপল আন্ডারস্টুড। এটা আমি স্টেপ 1 লিখতে পারতাম। স্টেপ 2 আমি কি লিখতে পারতাম, calculate the average of these two numbers, right? এটা আমি স্টেপ 2 চিন্তা করতাম। টেকনিক্যাল ডিটেইলে যাচ্ছি না, আমরা মাথায় লজিক চিন্তা করতেছি, দ্যাটস ইট। ওকে, স্টেপ 3 আমরা কি চিন্তা করতে পারতাম, display the average to the user। সেন্টেন্স আরো বাড়াইতে চাইলে আমি লিখবো as an output, বাড়াইতে না চাইলে সমস্যা নাই, সেন্স আসছে, সেন্স আসলেই হলো। এই 3 স্টেপে আমি করতে পারতাম। স্টেপ আর একটা বাড়াইতে পারতাম না, শুরুতে আমি বলতে পারতাম যে step 1 ask the user for two inputs, ইউজারকে বলবো। যাই হোক, এই যে আমি যে কাজটা করলাম, এটা কোনো there is no right answer, there is no wrong answer, কারণ এক এক পার্সন এক এক ভাবে চিন্তা করতে পারে। আমি তোমাদেরকে যে কাস্টমটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিফোর ইউ রাইট এনি প্রোগ্রাম, তুমি অ্যাকচুয়ালি কোড এডিটরে, দ্যাট ইজ তুমি আইডিইতে, হ্যাঁ, তুমি আইডিইতে গিয়ে তুমি কোনো কোড লেখার আগে তুমি আগে তোমার খাতা কলমে থাকবা। প্রশ্নটা আসছে, তুমি খাতা কলমে মাথায় যা চিন্তা করতেছো খাতা কলমে এটা স্টেপ হিসাবে আনবা। তাহলে এখন যখন আইডিইতে যাবা, তাহলে এই স্টেপটা কেমনে করা যায়, এখন তুমি টেকনিক্যাল চিন্তা করো, কি চলক নেওয়া যাবে না যাবে, হাঙ্কি পাঙ্কি। আইডিইতে যখন যাচ্ছ তখন তুমি ফার্স্ট স্টেপ নিয়ে চিন্তা করো, সেটা টেকনিক্যালি আইডিইতে কোড করে বসায় দাও। তারপরে তুমি সেকেন্ড স্টেপ যেটা থিওরিটিক্যাল চিন্তা করছো সেটা নিয়ে তুমি আইডিইতে যাও, সেটা টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করতে হলে কি কি তোমার সেমিকলন দিতে হবে, কি ফাংশন নিতে হবে, কি করতে হবে না করতে হবে, সেটা তখন তুমি ইমপ্লিমেন্ট করে বসায় দাও। দেন টেক দ্য থার্ড স্টেপ, থিওরিটিক্যাল স্টেপ নিয়ে তুমি টেকনিক্যালিটিস দিয়ে তুমি আইডিইতে বসায় দাও, ইউল হ্যাভ ইউর কোড। এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড সিস্টেম দ্যাট উইল হেল্প ইউ, যে তুমি তোমার প্রোগ্রামের যে গোলে পৌঁছাইতে চাচ্ছ সেটা কমপ্লিট করতে তোমাকে হেল্প করবে। লেটস ট্রাই অ্যানাদার। আমি তোমাদেরকে যদি আরেকটা কি ছিল আগের দিনের অ্যাসাইনমেন্ট, আগের দিনের অ্যাসাইনমেন্ট কি ছিল আরেকটা বলো। একটা ছিল তিনটা সংখ্যার গড়, আর একটা ইউজার থেকে ভূমি আর উচ্চতা নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে,
write a program to calculate the area of a triangle by taking the value of এমনি টাইপ করাটা ঠিক আছে value of the base and the height as an input from the user. Okay, we are done. Okay, সো এটা বলা হয়েছে আর কি, মানে বাংলা হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে তুমি ভূমি এবং উচ্চতার মান নিয়ে তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লেখো। এইটা যদি আমরা স্টেপ বাই স্টেপ থিওরিটিক্যালি চিন্তা করতে যাই তাহলে ফার্স্ট স্টেপ কি চিন্তা করতে পারি আমি? রিমেম্বার, there is no right answer here, there is no wrong answer here, as long as you are logical, কারণ এক এক ব্যক্তি এক এক ভাবে চিন্তা করে। স্টেপ 1 আমরা কি করতে পারি চিন্তা করো। তুমি কোড বলা লাগবে না, চলক বলা লাগবে না, থিওরিটিক্যালি চিন্তা করো যে আমরা শুরুতেই এই কাজটা করতে পারি, দেন এই কাজটা করতে পারি, দেন ওইটা করতে পারি। সো লাইক দিস। স্টেপ 1 কি করতে পারি? সবাই নিজেকে আনমিউট করেন, একটু বলার চেষ্টা করেন। এনিওয়ান? স্যার প্রথমে স্ট্রাকচার ঠিক করতে হবে, মানে স্ট্রাকচার যে stdio.h এটা। তুমি যত পারো টেকনিক্যালিটিস এর দিকে কম যাও, তুমি হিউম্যান ফাংশনালিটি ধরো শুরুতে চিন্তা করো। কিভাবে তুমি প্রথমে বলতে পারো যে হ্যাঁ ওকে, তাহলে ইউজারের কাছ থেকে আমি প্রথমে বেস এবং হাইটের ভ্যালু নিব। মানে যদি কম কথায় তুমি প্রোগ্রামটা বলতে যাও থিওরিটিক্যালি, তুমি টেকনিক্যালিটিস এর মধ্যে যাচ্ছ না এখন, তাহলে তুমি শুরুতে বলতে পারো ওকে, তাহলে আমি ইউজারের কাছ থেকে বেস আর হাইটের ভ্যালু নিব। সেকেন্ড স্টেপ হবে এই ভ্যালুগুলো দিয়ে আমি এরিয়াটা ক্যালকুলেট করব। আর থার্ড স্টেপ হবে যে যে এরিয়াটা ক্যালকুলেট করা হয়েছে সেটা প্রিন্ট করে দেখাই দিব। ওকে, এইভাবে আমরা বলতে পারি না? ইয়েস স্যার। ওকে, সো আমি এখন হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক দেই। ওকে, হু এলস ইজ নট ইন দ্য ক্লাস? সিনথিয়া কই? আর রেদওয়ান রিফাত কই? আই এম নট সিইং দেম ইন দ্য ক্লাস। ওকে, সো আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে হচ্ছে আমরা কি করব। আচ্ছা, এটা তো আমি সলিউশন বলে দিলাম, তাহলে আরেকটা আপনাদেরকে দেই। আরেকটা আজকে আমি কোড করার চিন্তা করছিলাম হচ্ছে, ওয়েট, আজকে আমরা করব হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়, রাইট? A C program that will calculate that will convert the Celsius input from the user into a Fahrenheit Fahrenheit বানান ভুল লিখছি, নবরাত্রি তবে Fahrenheit value. Okay, write a C program that will convert the Celsius input from the user into a Fahrenheit value. বাংলায় যদি বলি তাহলে ইউজারের কাছ থেকে সেলসিয়াস ভ্যালু নিয়ে সেটাকে ফারেনহাইট ভ্যালুতে রূপান্তর করার জন্য একটি সি প্রোগ্রাম লিখো।
ইউজারের কাছ থেকে আমরা কি ভ্যালু নিব, সেলসিয়াস, কিসে কনভার্ট করব, ফারেনহাইটে। দ্যাটস দ্য সি প্রোগ্রাম। এখন তুমি স্ট্রেইট আইডিই তে তুমি জাম্প না করে আই ওয়ান্ট ইউ টু স্পেন্ড সাম টাইম অন দ্য নোটবুক। খাতায় তুমি কি করবা, খাতায় হচ্ছে একটু চিন্তা করবা ফিজিক্যালি যে আমি কি কি স্টেপে এই প্রোগ্রামটা করতে পারি। তাহলে স্টেপ 1 আমরা কি করতে পারি, আপনারা একটু নিজেদেরকে সবাই আনমিউট করেন স্যার এবং ইনপুট নিব স্যার ইউজারের কাছ থেকে সেলসিয়াসে তাপমাত্রাটা। হুম, আবার প্রোগ্রামটা আবার ক্লিয়ার করি। প্রোগ্রামটা হচ্ছে ইউজারের কাছ থেকে সেলসিয়াস ভ্যালু নিব এবং প্রোগ্রামটা কি করবে, রূপান্তর করবে, নিজে হিসাব নিকাশ করবে, সেই সেলসিয়াস মানের ফারেনহাইট মান বের করবে, বের করে কি করবে, স্ক্রিনে আউটপুট দিয়ে দেখাবে। এইটার জন্য সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তাহলে ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, প্রথমে ইনপুট নিব ইউজারের কাছ থেকে আমি সেলসিয়াস। আমি খালি মানসুরা এবং জারিফের কথা শুনি, বাকি ক্লাসে কে আছে, আরিয়ান, ফাতিন এবং তানহা এবং মিস্টার রজত। সো আপনারাও কে কি মনে করেন না করেন, স্পিক আপ, কথা বললেন। ওকে, প্রয়োজন হলে নিজেকে আনমিউট করে রেখে দেন। তাহলে স্টেপ 1 সাজেশন কি আসলো, ইউজারের কাছ থেকে দুটোর মান ইউজার ফার্স্টে সেলসিয়াস আর ফারেনহাইট এই দুইটার মানে মান দিতে বলবো ফার্স্টে। তারপর ফারেনহাইট যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ফারেনহাইটের মান তো দিতে বলা যাবে না, কারণ ফারেনহাইটের মান তো নির্ণয় করতে হবে। ফারেনহাইটের মান দিতে বলা যাবে না। এফ তো নির্ণয় করবো, সি খালি দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ইউজারের কাছ থেকে সেলসিয়াসের মানটা গ্রহণ করব। দ্যাট শুড বি আওয়ার ফার্স্ট স্টেপ। সো ইউজার অ্যাজ অ্যান ইনপুট, মানে প্রথম স্টেপ কি হওয়া উচিত, ইউজারের কাছ থেকে আমরা কি করব, সেলসিয়াসের ভ্যালুটা নিব। ইট ক্যান বি আওয়ার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হওয়া উচিত, ইনপুট নেয়ার জন্য তাকে বলবো যে প্রিন্টএফ এর মতো মানে ইনপুট ধরো নিয়ে নিছি, এসব করে ফেলছি, ইনপুট নেওয়া শেষ আমার। তারপর ক্যালকুলেট করব, সেকেন্ড স্টেপ বড় ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। ফর্মুলা ক্রিয়েট করব, ফর্মুলা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। 32 ডিভাইড বাই 9 ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করব। ওকে, সো আমরা সেকেন্ড স্টেপ লিখতে পারি যে স্টেপ 2 কি, ক্যালকুলেট calculate the respective ফারেনহাইট বানান আমার শিখতে হবে, আবার ভুলে গেছি। আচ্ছা, ওকে, সো ক্যালকুলেট দ্য রেসপেক্টিভ ফারেনহাইট ভ্যালু। কি ফর্মুলা ইউজ করে করব, উই আর গোনা গেট ইনটু দ্যাট লেটার, বাট ওভারঅল তুমি যদি এমনি মাথায় তুমি যদি স্টেপ চিন্তা করো, তাহলে সেকেন্ড স্টেপটা এরকম হওয়া উচিত। থার্ড স্টেপ কি হওয়া উচিত, রেজাল্ট শো করা। হ্যাঁ, ডিসপ্লে দ্য রেজাল্ট। আমি আর ডিটেলসে লিখলাম না, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এই যে আমরা কাজটা করলাম, এই কাজটা কি করলাম, এই কাজটাকে আমি কোড লিখছি। এখন নিজেকে মিউট করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আমি খালি হচ্ছে এখন নিজেকে মিউট করে ফেলতে পারো। ওকে, আই এম গোনা মিউট ইউ। ওকে, রাইট নাও চিন্তা করো, এই ফাতিন এবং আরিয়ান তোমরা কোনো কথা বলতেছো না, তোমরা কি ক্লাসে উপস্থিত আছো নাকি অনুপস্থিত? একটু আওয়াজ দাও তো। ও, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে কেন আওয়াজ করতেছো না? একটু ছোটখাটো আওয়াজ দিও মাঝে মাঝে, আমাদের ভালো লাগবে। ওকে, তো সরি, এটাকে আবার মিউট, সরি মিউট কি বলছি, ছোট করি একটু। ওকে, এখন এই যে কাজটা করলাম এটাকেই বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি, অ্যালগরিদম হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা অ্যাপ্লাই করবা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, এই সমাধানের স্টেপ বাই স্টেপ যে সমাধানটা তুমি চিন্তা করো সেটাই হচ্ছে অ্যালগরিদম।
তোমরা হয়তো অনেকে নাম শুনছো যে গুগলের অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে, সার্চ অ্যালগরিদম, ফেসবুকের অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যালগরিদমের বেসমেন্টে মানুষজন গিয়ে তারপরে টেকনিক্যালি কোডটা লেখে। আমি এখন এই স্টেপ 1 নিয়ে যাব। এই স্টেপ 1টা ইমপ্লিমেন্ট করার জন্য আমি যদি 20 লাইনের কোড লেখা লাগে, আইডিইতে যাব, 20 লাইনের কোড লিখবো। স্টেপ 2টা ইমপ্লিমেন্ট করার জন্য আমার যদি আরো 5 লাইনের কোড লেখা লাগে, আইডিইতে যাব, আমি কোড লিখব। স্টেপ 3 ইমপ্লিমেন্ট করার জন্য আমি যদি আরো কয়েক লাইনের কোড লেখা লাগে, আমি লিখব। বাট অ্যালগরিদম হচ্ছে প্রথমে তুমি ওভারভিউটা নিয়ে টোটাল চিন্তা করলা এবং সেটাকে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে তুমি একটা স্টেপ বাই স্টেপ ক্রোনোলজিক্যাল একটা অর্ডারে তুমি এটাকে একটা নোটেড একটা ভার্সন তুমি ক্রিয়েট করলা। That's what creating an algorithm or writing an algorithm means. স্যার হ্যাঁ, বলো। স্যার তাহলে যখন হচ্ছে নরমালি অ্যাপগুলো আপডেট হয় ফোনে, সবগুলোর সেটিংস চেঞ্জ হয়, তো ফেসবুক ইউটিউবের, তো সেটাকে কি অ্যালগরিদম চেঞ্জ বলা যায়? আর তোমার প্রশ্নটা আবার করো। স্যার ফেসবুক ইউটিউব আর এই জাতীয় নরমাল অ্যাপগুলো যে আছে, এগুলাকে যখন আপডেট করা হয় তখন তো শো ডিসপ্লে সেটিংস বা অন্যান্য সেটিংস চেঞ্জ হয়, সেটাকে কি অ্যালগরিদম বলা যায়, অ্যালগরিদমের চেঞ্জ বলা যায়? ইন আ সেন্স লিটারালি মানে ওয়ার্ড ওয়ার্ড মিনিং এ চিন্তা করলে হ্যাঁ বলা যায়, বাট যে সেন্সে এটা মেইন করা হয় বা আমরা যে সেন্সে এটা বুঝে অভ্যস্ত, সেই সেন্সে যদি বলো তাহলে হচ্ছে হ্যাঁ ওই কোডে হয়তো কোনো এরর ছিল বা ডিজাইনে কোনো কাহিনী ছিল, নতুন করে ডিজাইন করা হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং তোমার অ্যাপটা আপডেট হচ্ছে, ইউ আর লুকিং অ্যাট দ্য নিউ ডিজাইন, রাইট? যে সেন্সে অ্যালগরিদম ইউজ করা হয় ওই কেসে, যেই কেসটা তুমি বলছো, ওই সেন্সে অ্যালগরিদম ওয়ার্ডটা ইউজ করা হয় যে the theory of how the program or software is gonna work. Functionality, হ্যাঁ, ওই ফাংশনালিটির যে প্রসেস, ওই প্রসেসে কিভাবে কাজ হবে সেইখানে কোনো চেঞ্জ করা হয়েছে কিনা। ফেসবুকের অ্যালগরিদম চেঞ্জ হওয়া, ইনস্টাগ্রামের অ্যালগরিদম চেঞ্জ হওয়া, গুগলের সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম চেঞ্জ হওয়া বলতে এটা বুঝায়। যেমন হয়তো আগে নিয়ম ছিল ইনস্টাগ্রামে যে হচ্ছে যে পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট বেশি আসবে ডিসকভার পেজে, ওই পোস্টগুলো ডিসপ্লেড হবে ইনস্টাগ্রামের। সো ডিসকভার পেজে ওই পোস্টগুলো ডিসপ্লেড হওয়ার জন্য যে পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট বেশি, তাহলে এঙ্গেজমেন্ট বেশি এটা আমরা এটা আমরা মাপবো, পরিমাপ করব কিভাবে? তখন ইনস্টাগ্রামের যে ইঞ্জিনিয়াররা আছে, এগুলো এক একটা প্রজেক্টে 1,500-2,000-এর উপরে ইঞ্জিনিয়ার কাজ করে ওইসব কোম্পানির। হ্যাঁ, আচ্ছা, তো ইনস্টাগ্রামের যে এঙ্গেজমেন্ট টিমের যে ইঞ্জিনিয়াররা আছে, ওরা বসে চিন্তা করছে ঠিক আছে তাহলে এঙ্গেজমেন্ট আমরা কিভাবে মেজার করব, এটার অ্যালগরিদমটা কি হবে, স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে, এই গ্রামারটা কি হবে, এই নিয়মটা কি হবে। তখন ওরা চিন্তা করছে ওকে, ইউজার যতবার টাচ করবে সেটাকে আমরা একটা মার্ক দেই। এই জন্য হচ্ছে দেখা গেছে যেগুলো হচ্ছে ক্যারাসেল পোস্টস বা যেসব ছবি পোস্ট মানুষ করে একসাথে 4টা-5টা ইমেজওয়ালা, এখানে কি করা লাগে, টাচ করে করে 5টা ছবি মুভ করা লাগে। দ্যাট মিন্স কি ইনস্টাগ্রাম বুঝতেছে, মানে তারা ওইটাকে একটা মেট্রিক হিসেবে ঠিক করছে যে যতবার ইউজার টাচ করতেছে, হ্যাঁ, ততবার তুমি অ্যাজ অ্যান ইনস্টাগ্রাম ক্রিয়েটর তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, তুমি ছবি দিছো 5টা, ওই 5টা ছবি একসাথে ক্যারাসেল পোস্ট হিসেবে দিছো, ওইটা 5বার টাচ করতেছে, তার মানে তোমার পোস্টের সাথে একবার না 5বার এঙ্গেজমেন্ট হইলো। সো তোমার পোস্টের পয়েন্ট বাড়তেছে। দেন কেউ কমেন্ট করলে হয়তো এর ডাবল পয়েন্ট আসলো, তো কেউ যদি কোনো রিয়াকশন দেয় সেটা এক জাতীয় পয়েন্ট আসলো, কেউ যদি শেয়ার করে আরেক জাতীয় পয়েন্ট আসলো, সব কিছু কম্বাইন করা হইলো অ্যান্ড ইয়োর ইন্ডিভিজুয়াল পোস্ট গেটস আ স্কোর। হ্যাঁ, তো বেসড অন দিস স্কোর এবং কোন এরিয়াতে আসো, তুমি কোন হ্যাশট্যাগের জন্য র্যাঙ্ক করবা, সেটার বেসমেন্টে তোমাকে ডিসকভার পেজে তোমার ওই পোস্টটা ডিসপ্লে করা হবে কিনা সেটা ডিসিশন হইলো। বিজনেসগুলোর জন্য এটা তো বহুত
বড় ব্যাপার, তাই না? কোনো একটা ডিসকভার পেজে যদি আজকে একটা ই কমার্স স্টোরের হ্যাঁ প্রোডাক্টের ছবিগুলো থাকে ডিসকভার পেজে উঠে আসে, তার মানে কি ওরা মাসে 50,000 টাকার, ওরা মাসে 90,000 টাকার অ্যাডভার্টাইজিং স্পেন্ড ওদের করতে হবে না, বিকজ ডিসকভার পেজ থেকে ওরা অনেক ট্র্যাকশন পেয়ে যাবে, সেখান থেকে সেল হবে। সো এই যে অ্যালগোরিদম বা এই যে গ্রামারটা ঠিক করা হলো, ওকে, যে কি ইউজার যতবার টাচ করবে সেটার জন্য 1 পয়েন্ট, ইউজার যদি কমেন্ট করে সেটার জন্য 2 পয়েন্ট তোমার পোস্টে, ইউজার যদি শেয়ার করে তাহলে 1 পয়েন্ট, যদি কোনো রিয়াকশন দেয় আর 1 পয়েন্ট, টোটাল তাহলে এই রকম 6 পয়েন্টের এগেইনস্টে তোমারটা জাজ করা হবে, দেন ওইটাকে ভেরিফাই করা হবে কোন জিওগ্রাফিক এরিয়াতে এবং কোন হ্যাশট্যাগে তোমার পোস্টটা র্যাঙ্ক করবে। সো এই যে গ্রামারটা মানে প্রোগ্রামটা কেমনে কাজ করবে, এই যে লজিকটা স্টেপ বাই স্টেপ ঠিক করা হইলো, দ্যাটস দ্য অ্যালগোরিদম এঙ্গেজমেন্ট বা ডিসকভার পেজের র্যাঙ্কিং অ্যালগোরিদম। ধরো ওরা বানাইলো, আমি তো তোমাকে মুখে সিম্পলি বলে ফেলছি, আমি তোমাকে এখানে একটা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স লিখে ফেলছি। বেসিক অ্যালগোরিদম যেগুলো হয় প্র্যাকটিক্যালি সেগুলোতে এখানে ওই যে তোমরা বলছো যে ফর্মুলাটা বসাইতে হবে, হ্যাঁ আমি এখানে কোনো ফর্মুলা ইনক্লুড করি নাই, জেনারেলি এখানে ফর্মুলাটাও থাকবে, আরও একটু ডিটেলস থাকবে, আরও মাল্টি স্টেপস থাকবে। ইনিশিয়ালি যখন তুমি চিন্তা করা শুরু করবে তুমি এই 3 স্টেপ লিখলা, পরে বসে স্টেপ 1-এরও তুমি সাব স্টেপ ক্রিয়েট করতে পারো, স্টেপ 2-এরও আরও সাব সেকশন সাব স্টেপ ক্রিয়েট করতে পারো, স্টেপ 3-এরও সাব স্টেপ ক্রিয়েট করতে পারো, ইউ ক্যান ডু আ লট অফ স্টাফ। যখন তুমি আরও বড় বড় কোড লিখবা, বেসিক কনসেপ্টটা কি, বেসিক কনসেপ্টটা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য থিওরিটিক্যালি তুমি চিন্তা করে যে স্টেপ বাই স্টেপ সলিউশনটা তুমি মনে মনে দাঁড়া করাও, সেটাকে পেপারে লিখে যে লজিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করি ওই প্রবলেমটা সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ থিওরিটিক্যালি সেই লজিক্যাল সলিউশনটাকে আমরা অ্যালগোরিদম বলি। এনিওয়ান এনি কোয়েশ্চেনস? থ্যাংক ইউ স্যার। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এই প্রোগ্রামটার অ্যালগোরিদম আমরা লিখলাম, চলো এই প্রোগ্রামটার আমরা কি করি, কোডটা লিখি। ওকে, এই প্রোগ্রামটার কোডটা লিখলে আমরা কোথায় আটকাইতে পারি নিজেদেরকে একটু প্রশ্ন করেন, দেখি আমাকে বলার চেষ্টা করেন তো দেখি। এই প্রোগ্রামটার যদি আমরা কোড লিখি তাহলে আমাদের কি লাগবে আর কি ডেটা লাগবে? ফার্স্টে হচ্ছে কি ছিল আমি ভুলে গেছি। পড়ো। ও হ্যাঁ স্যার, সেলসিয়াস একটা ইনপুট দরকার, আর হচ্ছে রেজাল্টের জন্য একটা ইনপুট দরকার। ক্যালকুলেট করবা কি দিয়ে, তোমার সূত্র কি, ফর্মুলা কি? C by 5 equal to f minus 32 divided by 9. স্যার ফর্মুলার আগে আগে ইনপুট নেওয়ার জন্য ইন্টিজার সিলেক্ট করতে হবে, যে কয়টা ইন্টিজার লাগে সেগুলোর নাম কি দিব, তারপরে হচ্ছে ইনপুট নিব, তারপরে ফর্মুলা। আমার মনে হয় ইন্টিজার না নিয়ে ফ্লোট নিলে ভালো হবে, তাহলে আর মানে কখনো মানে প্রবলেম হবে না। ওকে, ইন্টিজার নাও ফ্লোট নাও, তুমি আগে সেলসিয়াস ভ্যালুটা যেটা নিবা সেটা নিয়ে স্টোর করার জন্য একটা চলক ডিক্লেয়ার করতে হবে, আর রেজাল্ট ফারেনহাইট সেটা স্টোর করার জন্য একটা চলক ডিক্লেয়ার করতে হবে। তার মানে ফার্স্টে 2টা চলক ডিক্লেয়ার করলাম, ইউজারকে বললাম ভাই ইনপুট দে, তারপরে সেই ইনপুট দিয়ে দিল, স্টেপ 1 ডান। মানে চিন্তা করতেছি, লিখতে গিয়ে লিখবো পরে। স্টেপ 2 এর ডিটেলস যদি আমি চিন্তা করি, স্টেপ 2 এর ডিটেলস হচ্ছে আমি ক্যালকুলেট কেমনে করব, একটা চলকের মধ্যে সেলসিয়াস ভ্যালু নিছি, সেটা স্টোর করে রাখা আছে, ফারেনহাইট ভ্যালু বের করার জন্য আরেকটা চলক আমার কাছে আছে, এখন ক্যালকুলেট কিভাবে করব? স্যার সূত্র হচ্ছে f equal to 9 into c plus 32 whole divided by 5. আচ্ছা, c by 5 equal to, থ্যাংক ইউ ফাতিন, আমি অরিজিনাল থেকে যাই। c by 5 equal to আমরা কি জানি 9 10 থেকে, f minus 32 divided by 9. ওকে, f minus 32 divided by 9। সো এখান থেকে যদি তুমি বের করতে চাও কি, চিন্তা করো আছে কি তোমার কাছে, আছে কি ইউজার কাছ থেকে, সেলসিয়াসের ভ্যালু ইউজারের কাছ থেকে নিচ্ছ সেলসিয়াস, বের করতে চাও স্যার কি? এইভাবে ফর্মুলা লিখলে হবে? এফ কে এক সাইডে নিয়ে গুছায় লিখতে হবে না? হ্যাঁ,
আমি এখনো ফাইনাল ফর্মুলাতে যাই নাই, তুমি 9-10 থেকে কি ভার্সন জানো সেটা জাস্ট লিখছি, আমরা ওখানে যেতে চাচ্ছি, অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট। যে তুমি বের করতে চাও কি, তুমি বের করতে চাও ফারেনহাইট, তোমার কাছে আছে সি, সো যেটাকে বের করতে চাও এটাকে এক পাশে একা করে এক পাশে নিয়ে যেতে হবে। সো এই ইকুয়েশন থেকে তুমি এফ এর ভ্যালু বের করতে চাও, তাহলে এফ কে একা করে এক পাশে নিয়ে গেলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, 9 নিচে ভাগ হয়ে আছে, এখানে গুণ হিসাবে আসবে 90 divided by 5 plus 32. হ্যাঁ 9c ডিভাইড বাই 5 প্লাস 32 ইকুয়াল টু এফ, তাহলে এফ এর মান আমি পেয়ে যাব। তাহলে আমি কি লিখব, এফ ইকুয়াল টু 9 ইনটু সি, তারপরে কি ডিভাইডেড বাই Divided by 5 by 5, তারপরে plus 32. প্লাস 30। Plus 32. তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব কি করার জন্য, ক্যালকুলেট করার জন্য। তারপরে এফ এর যা ভ্যালু আসবে সেটা স্টেপ 3 তে প্রিন্ট করে দেখাই দিব। এখন দেখো কোড লিখতে গিয়ে অনেকের অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু যদি আগে সে এইভাবে অ্যালগরিদম এর হেল্প নেয়, দেন হচ্ছে সে যদি আইডিই তে গিয়ে কোডটা লেখা স্টার্ট করে, তাহলে লাইকলিনেস অফ মেকিং সাম এরর্স ইজ ভেরি লেস। হ্যাঁ, তো দিস ইজ সামথিং we're gonna follow from now on. আজকে অ্যালগরিদম শিখলাম, আগামী দিন আমরা শিখব হচ্ছে সুডো কোড অ্যান্ড ফ্লো চার্ট, আর দুইটা কনসেপ্ট আছে শুরুতে কাজ, আইডিতে কাজ শুরু করার আগে, বাট we're gonna get into those in the next class. আপাতত অ্যালগরিদম শিখলাম, now let's go and write this program. এই কোডটা আমরা করি, চলো। সো আবার মনে করে দিচ্ছে আমাদের বেসিক প্রোগ্রাম কি। বেসিক প্রোগ্রাম হচ্ছে একটা সি প্রোগ্রাম লেখো যেটা ইউজারের কাছ থেকে কি করবে, ইউজারের কাছ থেকে একটা সি প্রোগ্রাম, ওকে, একটা সি প্রোগ্রাম লেখো যেটা কি করবে, ইউজারের কাছ থেকে সেলসিয়াস ভ্যালু নিবে, সেটা ক্যালকুলেট করে হিসাব করে ফারেনহাইট ভ্যালু বলে দিবে। এটা হচ্ছে তোমার সি প্রোগ্রাম। স্টেপ 1, ইউজারের কাছ থেকে সেলসিয়াস ভ্যালু ইনপুট হিসেবে নাও। তাহলে আমি এটা করার জন্য কি করব, আমি আমার কোড এডিটরে আসছি, এখানে গিয়ে আমি নতুন রেপল নিব, নিউ রেপল ক্লিক করলাম। কোন ল্যাঙ্গুয়েজে কোড করব, সি ল্যাঙ্গুয়েজে। নাম কি দিব, C2F দিয়ে দেই, সেলসিয়াস থেকে ফারেনহাইট। হ্যাঁ, আমি কিন্তু উল্টা প্রোগ্রাম তোমাকে দেই নাই, আমি দিছি সেলসিয়াস থেকে ফারেনহাইট। ওকে, আমরা রেপল ক্রিয়েট করতেছি, দেন we're gonna start coding. তাহলে আমরা শুরুতে কি করব, hash include stdio.h, তারপরে আমরা কি নিলাম, মেইন ফাংশন নিলাম। দেন আমরা কি করব, ইউজারের কাছ থেকে দেখো, তুমি প্রশ্নটা গিয়ে পড়ে দেখো, সি প্রোগ্রাম লেখো যেটা সেলসিয়াস ইনপুট নিবে এবং ফারেনহাইট বের করবে। স্টেপ 1 বলছো সেলসিয়াস ভ্যালু ইনপুট হিসাবে নিবা। স্টেপ 1 এ যাওয়ার আগে কি করতে হবে, আমরা আগে ডিসিশন নিয়েছি আমাদের দুইটা চলক লাগবে, একটা সেলসিয়াস ভ্যালু নিয়ে স্টোর করার জন্য আর একটা ফারেনহাইট ভ্যালু বের করার জন্য। তো কেউ তো ভগ্নাংশে সেলসিয়াস ভ্যালু দিতে পারে, ফারেনহাইটও বের হইতে পারে, তাহলে আমরা দুইটা ফ্লোট দিয়ে দুইটা চলক নেই, একটার নাম দেই সি আর একটার নাম দেই এফ। সেলসিয়াসের ভ্যালু সি তে আর ফারেনহাইটের ভ্যালু এফ এ আমরা নিয়ে কাজ করব। ওকে, ইউজারকে আমি বললাম যে printf প্লিজ enter the celsius value. Okay, semicolon, not here. Okay, now আমি scanf দিয়ে কি করলাম, ভ্যালু নিচ্ছি, তাহলে scanf দিয়ে কি, এখানে কি দিব, %d নাকি %f, আপনারা কেউ বলার আগে তো দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এবং এই ভ্যালুটা যেটা নিব সেটার ampersand দিব, ampersand যেটাকে and বলা হয়, ampersand বলবো আমরা এখন থেকে, এবং এই যে ভ্যালুটা আসবে সেটা কোথায় স্টোর হবে, c এর অ্যাড্রেসের মধ্যে। ওকে, সেলসিয়াস ভ্যালু আমরা নিয়ে নিছি। এখন আমরা ফর্মুলা কি ইউজ করব, স্টেপ 2, ক্যালকুলেট দ্য রেসপেক্টিভ ফারেনহাইট
ভ্যালু, তাহলে ফর্মুলা আমরা কি ইউজ করব, এটা ইউজ করব। এই কপি করে নিলাম এখান থেকে, আমি ওখানে গিয়ে বসায় দিচ্ছি। এখন সেলসিয়াস ভ্যালু আমি পাইছি, কিন্তু বসায় দিলে হবে না, আমার এফ চলক ছোট হাতের আমি উপরে ডিক্লেয়ার করছি, আর এই সি চলক উপরে ছোট হাতের ডিক্লেয়ার করছি, তারপরে এটা লিখছি। এখন ধরো আমরা প্রেসিডেন্স যেহেতু শিখি নাই, তাহলে আমি যে যে অংশ যে যে কাজ চাচ্ছি, তুমি প্রিকশন হিসাবে তুমি যদি কোনো কিছুই না জানো কোনটার আগে কোনটা কাজ করে, বদমাস পদ্ধতিতে তো হচ্ছে ইয়ে কাজ করে, অ্যারিথমেটিক অপারেটরগুলোর পাওয়ার কাজ করে, এটা তোমরা অ্যারিথমেটিক্সে শিখছো, ম্যাথে শিখছো, বাট এখনও যেহেতু সি প্রোগ্রামে, এখানে যেহেতু আমি অর্ডার অফ এক্সিকিউশন আপনাদেরকে দেখাই নাই, তুমি তোমার প্রত্যেকটা অংশ নয়ের সাথে সি কি হইতে হবে, সি এর যে ভ্যালু আসবে সেটা কি হইতে হবে, গুণ হইতে হবে, এই গুণফলটা কি হইতে হবে, 5 দিয়ে ভাগ হইতে হবে, সেটার সাথে আবার কি হইতে হবে, 32 যোগ হইতে হবে লাস্টে। সো তুমি এভাবে ব্র্যাকেটিং করে তুমি ভাগ করে দিয়ে দিতে পারো, উইচ এখানে নেসেসারি ছিল না, তাও তুমি প্রিকশন হিসেবে ইউজ করতে পারো। আর আমরা যখন প্রেসিডেন্স অফ অপারেটরস শিখে যাব তখন এগুলো অনেক কিছু আমাদের লাগবে না। যাই হোক, এতটুকু যে লিখছি এটার পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। আমার অ্যালগরিদমের যে স্টেপসগুলো, তার মধ্যে কোন কোন স্টেপ আমি করে ফেলছি। স্টেপ 1, take the Celsius value from the user as an input. So what happened to my grammar? Take the Celsius value from the user as an input. So আমি কি করলাম, সেলসিয়াস ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে নিলাম। তারপরে সেকেন্ড স্টেপ কি ছিল, সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যালকুলেট দ্য রেসপেক্টিভ ফারেনহাইট ভ্যালু। তাহলে আমি ফারেনহাইট ভ্যালু আমি বের করলাম, এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। থার্ড স্টেপ কি ছিল আমরা গিয়ে দেখি। থার্ড স্টেপ হচ্ছে রেজাল্ট পেয়ে গেছো, এখন কি করবা, ডিসপ্লে করে রেজাল্ট দেখায় দাও। ফারেনহাইট বানান ভুলে গেছি, কপি করে নিয়ে যাই। ওকে, সো আমি কি করব, প্রিন্টএফ। দেখো এখানে একটা কাহিনী আছে, আমি ইনডেন্টেশন মেনটেন করার চেষ্টা করব। সবগুলো যেহেতু আমি এক লাইনে লিখতেছি, এক লাইনে লিখবো। ইনডেন্টেশন নিয়ে আরো কাহিনী আমরা পরে করব যখন কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো। যাই হোক, আমরা প্রিন্টএফ লিখলাম, আমি রেজাল্ট এখন প্রিন্ট করে দেখাতে চাই। রেজাল্ট প্রিন্ট করে দেখাতে চাইলে আমি বললাম দা ওকে, আমার সেন্টেন্সটা বুঝেন কিনা বললেন। কোন পার্সেন্ট এফে কি বসবে, ফার্স্টের পার্সেন্ট এফ এর জন্য ফার্স্টের পার্সেন্ট এফ এ কোন চলকের ভ্যালু তুমি দেখাবা, আর সেকেন্ডের পার্সেন্ট এফ এ কোন চলকের ভ্যালু দেখাবা। সেন্টেন্স পড়ো ভালো। সি দেখাবো আর সেকেন্ডটাতে ফার্স্টেরটা এফ দেখাবো, সেকেন্ডটা সি। আচ্ছা, এটা তানহার মতামত, বাকিদের মতামত কি? বাকিদের মতামত কি দেখে একটু বলেন। মিস্টার রজত শুভ্র রয়, তুমি কি ক্লাস করতেছো? গুড, খুবই ভালো লাগছে। আচ্ছা, গুড গুড গুড, ওকে। বাকিরা তোমাদের একটু অপিনিয়ন বলো যে এইখানে ফার্স্ট পার্সেন্ট এফে তুমি কি বসাবা আর সেকেন্ড পার্সেন্ট এফে কি বসাবা। স্যার প্রথমটাতে সি স্যার, আর সেকেন্ডটাতে এফ। সেন্টেন্স পড়ে দেখো, দ্য ফারেনহাইট ভ্যালু ফর এত ডিগ্রি সেলসিয়াস ইজ এত ডিগ্রি ফারেনহাইট। বুঝছো? তার মানে প্রথমটা আমি কি বসাবো, সি এর মান, প্রথম পার্সেন্ট এফ এ সি এর মান আসবে, পরের পার্সেন্ট এফ এ এফ এর মান আসবে। আর তুমি যদি এত হাঙ্কি পাঙ্কি না করতে চাও তাহলে দ্য ফারেনহাইট ভ্যালু ইজ এত, শেষ, খালি ফারেনহাইটের ভ্যালু দেখাইলা, শেষ, ডান। ওকে, নাও আমরা চলো এটা রান করি। এনিওয়ান এনি কোয়েশ্চেন্স? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা রান করি। তার আগে ছোট্ট একটা কাজ করব, এখন থেকে আমরা একটা অভ্যাসে আসবো, কি করব, কমেন্ট লিখবো। কমেন্ট লেখার এক
একটাই সিনট্যাক্স আপনাদেরকে এখন পর্যন্ত শিখাইছি। হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে যে ফরওয়ার্ড স্ল্যাশ এস্টারিস্ক, যেটাকে আমরা স্টারও বলি, এটা দিয়ে কমেন্ট আমরা স্টার্ট করব, ক্লোজ করি না। এর জন্য দেখো সব কিছু সবুজ হয়ে গেছে। আমি ক্লোজিং সিনট্যাক্সটা দিয়ে দিই। ক্লোজিং সিনট্যাক্স কি? আবার এস্টারিস্ক এবং আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ। তার মানে এইটা হচ্ছে ক্লোজিং সিনট্যাক্স, কমেন্টের লাইন কমেন্টের, এটা হচ্ছে স্টার্টিং সিনট্যাক্স। এর ভিতরে তুমি যা রাখবা ভিতরেরটুকু সবটুকু কমেন্ট হিসাবে ডিসপ্লেড হবে। তাহলে আমি এখানে কমেন্ট লিখলাম, দিস program will take Celsius input। আরও তুমি যা যা খুশি লিখে রাখতে চাও লিখে রাখবা। খালি এখানেই কি লেখা যায় না অন্যান্য জায়গায় লেখা যায়। ধরো আমি এটার পাশে আমি একটা কমেন্ট লিখে রাখতে চাই, দিস, ধরো লিখলাম this is the formula। ওকে, এখানে আর একটা কমেন্ট লিখে রাখলাম পরের লাইনে, যে মানে তোমার যেখানে যেখানে প্রয়োজন হবে যে this is the result, এভাবে লিখে রাখলা। বুঝতে পারছেন? যে কোনো জায়গায় এটা কেন লিখতে হবে? হ্যাঁ, এটা কেন লিখতে হবে? এটা লেখা কোনো প্রয়োজন বলতে, না লিখলে যে তোমার কোড রান করবে না এমন কিছু না। এটা হচ্ছে যে লেখা তোমার নিজের রেফারেন্সের জন্য। এটা তো কোনো লাইন অফ কোড না, এটা কমেন্ট। প্রোগ্রাম এটাকে বা কম্পাইল করার সময় এটাকে কোড হিসাবে ধরবে না, এটাকে এমনি একটা কমেন্ট হিসাবে ধরে রাখবে এবং এটাকে এক্সিকিউট করবে না, রান করবে না। বাট তুমি যদি 3 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে এসে, এখানে তো আমি 10 লাইনের কোড লিখছি, তুমি যদি 1200-1500 লাইনের কোড লিখতা এবং তুমি যদি 6 মাস পরে এসে পড়তা, তাহলে কোন লজিক কখন চিন্তা করে এই সি নাম কি দিছো, সি নাম কাকে বুঝাচ্ছে, এফ নাম কি দিছো, কি জন্য, কাকে বুঝাচ্ছে, কি চিন্তা করে দিছিলা। যখন তোমার 1500 লাইনের কোড থাকবে আর 6 মাস পরে এসে পড়বা, তোমার সব জায়গায় সবকিছু মনে থাকবে না। কিন্তু যদি তুমি প্রত্যেকটা অংশে কমেন্ট লিখে 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 রেখে যাও যে এই কারণে আমি এটাকে এই নাম দিচ্ছি, এই অংশ এইভাবে কাজ করবে, এই লজিক আমি চিন্তা করে রাখছি, এভাবে যদি কমেন্ট লিখে 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 যাও, তাহলে এই কমেন্ট তো আর কোড হিসাবে রান হবে না, এটা একটা রেফারেন্স হিসাবে থাকলো। 6 মাস পরে এসে তুমি নিজেও বুঝতে পারবা, তোমার কোড যদি তোমার টিম মেম্বার কেউ পড়ে তারাও বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা আরও কাজ করতে পারবে। ইউজুয়ালি তুমি ছোট ছোট এখন কোড করতেছো, একটা সফটওয়্যারে তো 1000-1500 মানুষ কাজ করে। তো একজন যখন একটা অংশ করে, সে কমেন্ট টমেন্ট লিখে রাখে, ওই অংশ দেখে পরের অংশের কাজ যে করে, সে ওখান থেকে আইডিয়া নিয়ে পরের অংশের কাজ করে। কারেক্ট? বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এখন মিউট করে ফেলো নিজেকে, এই অভ্যাস তৈরি করো। এখন আমি কমেন্ট লিখলাম, আমি প্রোগ্রামটা রান করে ফেলতেছি। প্লিজ এন্টার দ্য সেলসিয়াস ভ্যালু। সেলসিয়াস ভ্যালু, আমাদের বডির সেলসিয়াস টেম্পারেচার কত থাকা উচিত নরমালি, কে জানেন বলেন দেখি? 98.4 না মনে হয় ভুলে গেছি। এটা ফারেনহাইট ভ্যালু। সেলসিয়াস ভ্যালু কত থাকা উচিত? ওকে, বডি টেম্পারেচার সম্ভবত 39 পয়েন্ট সামথিং। তো ফারেনহাইট আর সেলসিয়াস কি 36 না? ওকে, 36। শোনো, যদি এটা নিয়ে যেহেতু কনফিউশন হচ্ছে, এক কাজ করো, ধরো আজকের দিনের রুম টেম্পারেচার হচ্ছে বা আজকের দিনের টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা ফারেনহাইটে কনভার্ট করব। হ্যাঁ, 29। ওকে, আর একটু ফ্র্যাকশন ভ্যালু দিলাম এরকম। তাহলে এই সেলসিয়াস ভ্যালুকে তুমি কিসে কনভার্ট করবা? ফারেনহাইটে। তাহলে এটার ফারেনহাইট ভ্যালু কত? 84। যারা বলছো 36, লেটস চেক। আমরা জানি ফারেনহাইট ভ্যালু 98.4 হওয়ার কথা। সো 36 সেলসিয়াসে দেওয়া ফারেনহাইট কি আসে দেখো, 96.8। তাহলে আরো আমরা ট্রাই করি, 37। 34 এ আসবে মেবি। ও না না না, বাড়াতে হবে। স্যার 35 দিতে হবে। আর একটু বাড়তে হবে, 36.9 বা এই ক্যাটাগরিতে পড়বে, রাইট? এটা দেখে ফেলি। ইয়েস, একটু এদিক ওদিক।
ওকে, তাহলে এই প্রোগ্রামটা বুঝতে পারছেন, অ্যালগরিদম কিভাবে লেখে বুঝতে পারছেন আপনারা? আপনারা অ্যাসাইনমেন্ট লেখেন, ইয়েস স্যার। আগামী দিন থেকে আমি আর হচ্ছে আগের অ্যাসাইনমেন্ট করে দেওয়াতে টাইম নিব না, আমি স্ট্রেট হচ্ছে আমি কিছু কোড করব, সেটা দিয়ে আমরা থিওরিও পড়বো, আগামী দিন থেকে আমরা থিওরি পড়াও স্টার্ট করব। ওকে, তাই কোডিংটা আরেকবার দেখানো যাবে? হ্যাঁ কেন দেখানো যাবে না, এগিয়ে যাচ্ছি আমি, এই যে দেখে ফেলো। আমার কোথায় যেন প্রবলেম হলো। তুমি কোড করে তুমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, আর এখনই বলতে পারলে এখনই বলো। ওকে, মানে প্রবলেমটা কনসোলে দেখাচ্ছে যে 2 ওয়ার্নিংস এন্ড 1 এরর জেনারেটেড। 1 এরর বুঝলাম, কিন্তু 2 ওয়ার্নিং সেটা আবার কেন? তোমার এরর যে জেনারেট হয়েছে সেই এরর ঠিক করছো? কি যেন লেখা, টাইপ স্পেসিফায়ার মিসিং ডিফল্টস টু আইএনটি। তুমি ইয়া করো, ক্লাসের পরে তোমার কোড কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে আপনারা খাতা কলম নেন, অ্যাসাইনমেন্ট তোলেন। And I'm gonna stop ইয়েস স্যার। the screen sharing. ওকে, আমি শেয়ার করা স্টপ করেছি রাইট নাও। খাতা বের করো, আমি অ্যাসাইনমেন্ট বলি তোলো। ফার্স্ট এডটা বলতেছি, ইফ এভরিওয়ান ইজ রেডি গিভ মি আ থামস আপ, অথবা মুখে কথা বলো যে রেডি, তাহলে আমি বলা শুরু করব। রেডি স্যার। স্যার রেডি। রেডি স্যার। ওকে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ইউজারের কাছ থেকে, মানে ব্যবহারকারীর কাছ থেকে ব্যাসার্ধের মান গ্রহণ করে একটি গোলকের ক্ষেত্রফল নির্ণয়, গোলকের আয়তন নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম লিখো। ব্যবহারকারীর কাছ থেকে ব্যাসার্ধের মান গ্রহণ করে একটি গোলক স্ফেয়ার গোলকের আয়তন নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম লিখো। লেখা শেষ হইলে বইলে আওয়াজ দিও। হয়েছে? জি স্যার। জি স্যার। ফাতিন, আরিয়ান এবং জারিফ। স্যার হয়েছে। ইয়েস স্যার। ওকে কুল, তাহলে সেকেন্ডটা হইলেই ডান। সেকেন্ডটা হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে কিলোমিটারের মান ইনপুট হিসাবে গ্রহণ করে ব্যবহারকারীর কাছ থেকে কিলোমিটারের মান ইনপুট হিসাবে গ্রহণ করে সেটিকে মাইলে রূপান্তর করার জন্য মাইলে রূপান্তর করার জন্য একটি সি প্রোগ্রাম লিখো। ডান স্যার। স্যার হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে প্রত্যেকদিন 2টা করে অ্যাসাইনমেন্ট করতেছি, এখন ওটা কি মানে একটা রেপল ক্রিয়েট করে সেটার মধ্যে 2টা করা যায় না? না, আপাতত তুমি একটা রেপলে একটাই করো, বিকজ এক্সিকিউট করার স্যার। সময় মেইন ডট সিটাকে এক্সিকিউট করে, তো এটা পরে বুঝবো, এক্সিকিউশনের স্টেপস যখন আমি পড়াবো তখন বুঝতে পারবা। সো আপনারা দুইটাই লিখছেন, সবাই লিখছেন, আরিয়ান, ফাতিন এবং জারিফ? জি স্যার। হ্যাঁ, ফাতিন লিখছো? স্যার ওকে জি স্যার লিখেছি। ওকে, নাও আমরা এখন ক্লাস শেষ করব, বাট বিফোর হ্যান্ড আপনারা যারা যারা নাই তারা তো এখন নাই, আমরা ডেট অ্যান্ড টাইম প্ল্যানিং সেট করতে হবে। সো তোমরা 1 সপ্তাহ 1 ঘন্টা করে ক্লাস করলা
1 ঘন্টা 3 দিন টোটাল 3 ঘন্টা, আর আরেক সপ্তাহ করলা যে 2 দিন 2 ঘন্টা করে, টোটাল উইকে 4 ঘন্টা। সো উইকে 3 ঘন্টা নাকি উইকে 4 ঘন্টা, আপনাদের এখন প্রেফারেন্স কি? স্যার 3 দিন। স্যার 2 দিন। স্যার 3 স্যার দিন। 2 দিন। আমাকে দিন। এইভাবে 2 অ্যানসার দিন দিবা? 4 ঘন্টা। 2 দিন, হ্যাঁ, 2 দিন 4 ঘন্টা। 3 দিন। আমাকে 4 আওয়ার্স এইভাবে অ্যানসার দিও, 4 আওয়ার্স আর 3 আওয়ার্স আর কি। স্যার 3 আওয়ার্স। ওকে, স্যার 4 লিখে আওয়ার্স। এক 4 আওয়ার্স। এক করে আসো। স্যার 3 আওয়ার্স। ফাতিন প্রথমে 3 বলছে, আরিয়ান বলো। স্যার 3 ঘন্টা ফ্রি। 2 ভোট এখানে। রজত 4 কি 4 4? আচ্ছা, তাহলে 3 ঘন্টাতে 2 ভোট, 4 ঘন্টাতে 1 ভোট। তারপরে মানসুরা 4। 4 ঘন্টাতে 2 ভোট। তানহা স্যার 4 আওয়ার্স। 4 ঘন্টাতে 3 ভোট। জারিফ 3 আওয়ার্স। স্যার রিফাত আর তানভীরের 3 ঘন্টা স্যার, তাহলে আমরা জিতছি স্যার। 3 ঘন্টা। যারা স্যার এতবার প্রেজেন্ট, ভোট নেই না স্যার, যারা দুইবারই ভোট নিয়েছেন স্যার। হ্যাঁ, যারা প্রেজেন্ট নাই তাদের ভোট আমি কিভাবে এখন কাউন্ট করব? স্যার আমি লজিক্যালি জানি চিন্তা স্যার, করলে জানি সবাই স্যার। 4 ঘন্টাই নিত। স্যার লজিক্যালি কেউ চিন্তা করতেছে বলে মনে হচ্ছে না, লজিক্যালি চিন্তা করলে সবাই 4 ঘন্টাই নিত। স্যার আমরা যেদিন 1 ঘন্টা করে করেছিলাম সেদিনও কিন্তু 1 ঘন্টা আমাদের ওভার হয়ে গেছে। 1 ঘন্টায় টপিক আচ্ছা আচ্ছা স্যার, একটা কথা ছিল এ ব্যাপারে। বলো। ব্যাপারটা হচ্ছে কি, যেদিন আপনি 1 ঘন্টা পড়ানোর কথা, সেদিন দেখা যায় যে সেটা 1 ঘন্টা আর হয় না, 1.5 ঘন্টায় পরিণত হয়। তাহলে এরকম করে আমরা 4.5 ঘন্টা পাচ্ছি। আবার যেদিন 2 ঘন্টা পড়ানো হয় সেদিন দেখা যায় যে 2 ঘন্টারটা কমে 1.25 ঘন্টা এরকম হয়। তাহলে কি 3 দিন করাই ভালো না, নাকি 2 দিন 4 ঘন্টা করা ভালো? আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর মানে হচ্ছে, যখন 2 ঘন্টা হচ্ছে তখন কমে যাচ্ছে, আবার যখন 1 ঘন্টা হচ্ছে তখন সেটা বেড়ে 1.5 ঘন্টাও হচ্ছে। আচ্ছা 1 ঘন্টা করে যেটা হবে ওটা আর বাড়বে না, বিকজ হচ্ছে আমি স্কেডিউলে 1 ঘন্টাই টাইম সেট করা থাকবে এবং ক্লাস টাইম শেষ হলে তখন আমার শেষ করে দিতে হবে। পরে যদি আমার কোনো কিছু সেট করা থাকে তাহলে তো ক্লাস ক্লোজ করে দিতে হবে। ওই দিন যেদিন তোমাদের 1 ঘন্টা ক্লাস ছিল ওই দিন আমার পরে কোনো মিটিং বা প্ল্যানিং ছিল না, দ্যাটস ওয়াই আমি মাঝখানে ছাড়াটা তো ঠিক হবে না, এবং টাইম ছিল আমি মাঝখানে ছাড়ি নাই। বাট যদি পরে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে, কাজ থাকে, তাহলে তো টাইম যখন শেষ তখন তো ক্লাস কাট করে ফেলতে হবে। সো দ্যাটস কানা বি আ পয়েন্ট। সো আমার লজিকে হচ্ছে যে 1 ঘন্টার ক্লাস নিলে শেষ হয় না, শেষ করা যায় না, এটা একটা অসুবিধা হয়। এটা তোমরা করলে পরে এই প্রবলেমটা ফেস করতে পারো আর কি, বিকজ আগে একটা ব্যাপার Yes, ছিল যে sir. আমি খালি পড়াইতামই, হ্যাঁ, আর আমার এক ব্যাচের পরে আরেক ব্যাচের আগে টাইম দেওয়া ছিল, বাট দিস নট দ্য কেস রাইট নাও। তোমাদের জন্য যে টাইম সেট করা থাকবে এর পরে একটা মিটিং থাকতে পারে বা অন্য কাজ থাকতে পারে, সো দেখা যাবে যে ক্লাসটা ওখানে কেটে দিতে হচ্ছে আর কি। ইন দ্যাট সেন্স মানে ওইটা ভালো হইতে পারে আর কি। এখন বাকিটা তোমাদের মন্তব্য। সো স্যার 3 ভোট ছিল স্যার, আপনি একটা ভোট দিয়ে ফেলছেন, সো এখন 4 হয়ে গেছে, সো এখন 4 আওয়ার্স। না, আমি তো কোনো কিছু জোর করে তো করতে চাই না। মানে তোমরা কি মনে করো বাকিরা স্যার একটু জোর বলো। করেন নাই তো, ঠিক আছে তো স্যার, 4টা ভোট হয়েছে আর ওখানে 3টা ভোট, আপনি তো জোর করেন নাই, স্যার ভোট বাকি যেই নিয়েই কয়জনের তো ভোট আছে হচ্ছে। স্যার আমরা আরো স্যার নিয়ে 2 জন নিই আছে স্যার, তো স্যার। তারপরে হচ্ছে স্যার আমরা বাকি ডিসিশন আগাবো স্যার। তো বাকি জনের ভোট কবে নিব? মেসেঞ্জারে সবাই যদি একবার দিয়ে দেয় নিজেদের অপিনিয়নটা। যারা স্যার ক্লাসে আসে মেসেঞ্জারে না তো পোল থাকে, ক্রিয়েট করা যায়, যারা ক্লাসে poll আসে create না করা যায়। থাকে না, ওদেরকে এখন আমি কেমনে আনবো বা কেমনে কি করব? বা ওদের লাস্ট টাইম তো ওরা 3 আওয়ার্সে ভোট দিচ্ছিল। মেসেঞ্জারে পোল ক্রিয়েট করা যায়। সিনথিয়া কোথায় জানো? সিনথিয়ার বান্ধবীরা ও গেছে কেন? ইয়েস স্যার, সিনথিয়ার কারেন্ট নাই, এর জন্য ওয়াইফাইও নাই, এর জন্য চলে গেছে। সিনথিয়ার প্রতিদিন কোনো না কোনো কাহিনী হাই হয়। রে। আচ্ছা, আর ফাতিন ইয়া গেছে কোথায়? রেদওয়ান স্যার রিফাত আর তানভীর দুজনের আড্ডায় পাস হচ্ছে স্যার। কি কি বারে? স্যার এটা আমি কিভাবে জানবো স্যার?
তো এখন আমি একটা গতকাল করে ক্লাস ফিক্স করেছো, আমি আজকে তো ফার্স্ট ক্লাস। স্যার আগের ক্লাসগুলোতে তো সমস্যা হয়নি স্যার, আশা করা যায় আজকে একটা অ্যাক্সিডেন্ট, প্রথম ক্লাস তো স্যার একটু হঠাৎ ঝামেলা হয়েছে, পর আশা করা যায় পরবর্তীতে হবে না। তো এখন আমি যে ডেট এন্ড টাইম সেট করে দিব, যাদের অন্যান্য Yes, দিনে sir. কাহিনী আছে তারা তো প্রেজেন্ট থাকতে হবে বা কথা বলতে হবে যে আমার অমুক দিন অসুবিধা, অমুক দিন সুবিধা, কোনো একটা মন্তব্য থাকলে বলতে পারে। এখন না থাকলে তো পরে দেখা যাবে অন্য কাহিনী। আমার ইউজুয়াল প্ল্যান ছিল শনি সোম বুধ, যদি তোমরা ইয়ে করো, সপ্তাহে 3 ঘন্টা করো, আর যদি 4 ঘন্টা করো তাহলে হচ্ছে শনিবার আর ইয়ে মঙ্গলবার। এখন তাহলে ইদার ওয়ে আগামী দিন শনিবার ক্লাস পড়তেছে, আমরা তাহলে মেসেঞ্জার গ্রুপে আমরা একটু ভোটিং করব কালকে, তারপরে পরশু দিনের ক্লাসের টাইমিং আমরা ডিক্লেয়ার করব। তবে শনিবারেই হবে, কয়টায় হবে সেটা ভোটিং এর পরে আমরা ডিক্লেয়ার করব। Okay, sir. বুঝতে পারছো ফাতিন এবং মানে যারা বলতেছো যে বাকি মেম্বাররা প্রেজেন্ট নাই, বাকি মেম্বাররা তো তোমার ফেসবুক গ্রুপে, সরি মেসেঞ্জার গ্রুপে তো আছে। Yes, sir. ওকে, তাহলে সবাই ভালো থাকেন। শনিবারেই ক্লাস হবে, কিন্তু কয়টায় সেটা পোলের পরে ডিসিশন হবে। আর কারো কোড নিয়ে কোনো প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। ভালো থাকো সবাই, খোদা হাফেজ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম।